কি ব্যাপার নেহা আপু? কি হয়েছে? তুমি ক্লাসরুমের দরজা কেন বন্ধ করছো? তোকে আদর করতে মন চাইছে আর কলেজে এখনো কেউ আসেনি, তাই দরজাটা বন্ধ করে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত দরজা না খুলবে ততক্ষণ পর্যন্ত তো আর কলেজের ভেতরে কেউ প্রবেশ করতে পারবে না। আরে আপু, এসব তুমি কি বলছো? তুমি আমার বড় বোনের মতো, আর তোমার মুখ দিয়ে এসব কথা মানায় না। প্লিজ, তুমি দরজাটা খোলো আর আমাকে বাইরে যেতে দাও। আরে পাখি, এত তাড়া কিসের তোর? এতদিন পর তোকে একা পেয়েছি, আর আজ তোকে আদর না করে ছেড়ে দেব? এটা তো হতে পারে না। নেহা আপু, প্লিজ, আপনি আমার সঙ্গে এরকম করবেন না। আপনি আমাকে বাইরে যেতে দিন। আমি আপনার দুটি পায়ে ধরছি। আরে বোকা ছেলে, তুই কি ভেবেছিস সাধু সেজে সবার সামনে ঘুরে বেড়াবি আর এদিকে আমার মনের মধ্যে ঢাক ঢোল পিটাবি? এটা তো হতে পারে না। তুই আমার মন চুরি করে নিয়েছিস, সেই কথা আমি তোকে কতবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই তো আমাকে কোনো পাত্তাই দিচ্ছিস না, উল্টো আমাকে অ্যাভয়েড করে চলিস। আরে আপু, আপনাকে তো বললাম আমি আপনাকে নিজের বোনের মতোই মনে করি, তারপরও কেন আপনি এভাবে আমার পেছনে পড়ে আছেন? দেখুন, আমি আমার আম্মুকে প্রচুর ভয় পাই। তারা যদি এসব কথা জানতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবে। ওরে আমার মাম্মাস বয়, তুই এখন বড় হয়েছিস বুঝলি? নিজেকে মানুষ দিয়ে বড় কর। আর এখন আমি তোকে আদর করব, সেটার জন্য নিজেকে প্রস্তুত কর। এই বলে নেহা নীলের দিকে অগ্রসর হতে শুরু করে। আর নীল তখন পিছাতে শুরু করে, কিন্তু পিছিয়ে আর যাবি কোথায়? বেঞ্চের সাথে উষ্টা খেয়ে এসে নিচে পড়ে যায়। আর তখনই নেহা তার উপর উঠে বসে আর ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয় আর ইচ্ছে মতো কিস করতে শুরু করে। আরে আপু, কি করছেন আপনি? ছেড়ে দিন আমাকে, প্লিজ ছেড়ে দিন। আমার সঙ্গে এরকম করবেন না, সবাই আমাকে খারাপ মনে করবে। সবাই তোকে কি মনে করলো না করলো তা জানার আমার বিন্দু মাত্র আগ্রহ নেই, কিন্তু তোকে আমার হতেই হবে। তুই যদি আমার না হোস তাহলে তোকে আমি পৃথিবীর অন্য কারোর হতে দিব না। এটাই আমার শেষ কথা। এই বলে আবারও নীলের ওপর ঝাঁপিয়ে পড়ে নেহা। এদিকে কেউ হয়তো ক্লাসরুমে ঢোকার জন্য দরজা নক করছিল, সেটাই লক্ষ্য করে নেহা। আর তখনই নীল নেহাকে বলে, হায় আল্লাহ, এখন কি হবে? কেউ হয়তো এখানে চলে এসেছে, আর আমাদের দুজনকে একসঙ্গে দেখে ফেললে বদনাম হয়ে যাবে। কেন করলেন আপনি এরকমটা? আপনাকে তো আমি আগেই বলেছিলাম আমাকে ছেড়ে দিন আর এখান থেকে চলে যেতে দিন, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। আমি কেন শুনবো? কারণ তুই তো আমার কথা শুনিস না। তোকে আমি খুব সুন্দর করে বুঝিয়ে বলেছিলাম আমার প্রস্তাব মেনে নিতে, কিন্তু তুই তো নেসনি। এখন তোর সঙ্গে কি হবে সেটাই তুই দেখতে থাক। এই কথা বলে নেহা নিজের শরীরের কাপড়ের বেশ কিছুটা অংশ ছিঁড়ে ফেলে আর চিৎকার করতে থাকে। কে আছো বাইরে? আমাকে বাঁচাও, বাঁচাও! নীল আমার সর্বস্ব লুটে নিল, প্লিজ আমাকে বাঁচাও। আরে নেহা আপু, কি করছেন এটা আপনি? আর কেনই বা করছেন আমার সঙ্গে? আমি আবার আপনার সঙ্গে কি করলাম? আপনি তো নিজেই এসব কিছু করছেন। আমি তো আপনাকে বাধা দিচ্ছিলাম, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনছিলেন না, আর এখন আমাকে দোষারোপ করছেন। নেহা তখন কান্না বন্ধ করে আস্তে আস্তে নীলের কানে কাছে বলতে থাকে। চুপ কর তুই এখন। আমি কি করিস সেটা তুই শুধু দেখতে থাক। কে আছো বাইরে? বাঁচাও আমাকে, প্লিজ আমাকে বাঁচাও। নেহার এমন চিৎকার শুনে অনেক ছেলে মেয়ে সেখানে এসে জড়ো হয়। কিছুতেই তো সে দরজা খুলছিল না ভিতর থেকে, তাই তারা বাইরে থেকে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। আর নেহা নীলকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে। তখন সেখানে উপস্থিত থাকা কিছু ছেলে নীলকে ধরে মারতে থাকে। নীল তখন তাদের অনেক রিকোয়েস্ট করে বলতে থাকে যে সেসবে কিছুই করেনি, কিন্তু এই ছেলেগুলো কোনোভাবেই নীলের কথা শুনছিল না আর তাকে ধরে খুব মারছিল। তখনই সেখানে ভার্সিটির প্রিন্সিপাল এসে উপস্থিত হয় আর সবাইকে জিজ্ঞাসা করে। কি ব্যাপার, কি হয়েছে এখানে? তোমরা নীলকে ধরে এভাবে মারছো কেন? আর এখানে এত মানুষই বা কেন জড়ো হয়েছে? তখনই নেহার নাটক শুরু হয়ে যায় আর সে কান্না করতে করতে প্রিন্সিপাল স্যারের পিছনে দাঁড়িয়ে বলতে থাকে। স্যার, নীল আমার সব শেষ করে দিয়েছে। আজ একটু আগে ভাগে কলেজে এসেছিলাম, কারণ বাসায় কেউ ছিল না, একা একা ভালো লাগছিল না তাই। কিন্তু তাড়াতাড়ি করে কলেজে আসাটাই আমার জন্য কাল হয়ে দাঁড়াবে সেটা আমি ভাবতে পারিনি। নীল আজ আমার সঙ্গে যেটা করেছে সেটা আমি কোনোদিনও কল্পনাও করিনি। আরে এসব কি বলছো তুমি? নীলকে তো আমরা সবাই খুব ভালো ছেলে বলেই জানি, কিন্তু কি এমন করলো তোমার সঙ্গে আমাদের খুলে বলো, তা না হলে আমরা বুঝবো কি করে? স্যার, আমি ক্লাসরুমে এসে পৌঁছেছিলাম,
তখনই নীল আসে আর দরজাটা বন্ধ করে দেয়। তারপর আশা করি আপনাদের আর কিছুই বলতে হবে না। আপনারা আমার অবস্থা দেখেই বুঝতে পারছেন। প্লিজ স্যার, আপনারা নীলের ব্যবস্থা করুন। আমার সঙ্গে যেটা হয়েছে সেটা যেন ভার্সিটির অন্য কোনো মেয়ের সঙ্গে না হয়। নেহার এই কথা শুনে প্রিন্সিপাল স্যারের মনে কিছুটা খটকা লাগে, কারণ তিনি খুব ভালো করেই চিনেন নীল কখনোই এমন কাজ করতে পারে না। তাই তিনি নীলের দিকে ফিরে তাকান আর নীলকে জিজ্ঞাসা করেন, নীল, কি হয়েছে এখানে? তুমি আমাকে সমস্তটা খুলে বলো। নেহার কথা আমার একটু বিশ্বাস হচ্ছে না। স্যার, নেহা আপু একদম ভুল কথা বলছেন। এই কলেজের সবাই জানে আমি কলেজের টাইম হওয়ার আগেই কলেজে চলে আসি, আর আজকেও তাই হয়েছিল। আমি ক্লাসে একা একা বসেছিলাম, তখনই নেহা আপু সেখানে আসে আর নিজেই এসব করেছে। নিজেই নিজের জামাকাপড় ছিঁড়ে ফেলেছে। আমার কথা যদি আপনাদের কারোর বিশ্বাস না হয় তাহলে তো ক্লাসরুমে সিসিটিভি রয়েছে, আপনারা সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করতে পারেন। ছি ছি নীল, তুমি এক তো আমার সঙ্গে এরকম করেছো, তার উপর আবার মিথ্যে বলতে তোমার একটু লজ্জা করছে না? নিজের দোষ স্বীকার করছো না আর উল্টো বলছো সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করতে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে যদি চেক করা হয় তাহলে কিন্তু তুমিই দোষী হবে। আর একটা মেয়ের সঙ্গে তুমি অন্তরঙ্গ হয়েছো সেটা সবার সামনে প্রকাশ করতে তোমার লজ্জা করবে না? নেহা, তুমি চুপ করো। নীলকে আমি খুব ভালো করেই চিনি। নীল তোমার সঙ্গে কখনোই এরকমটা করতে পারে না। আমি সবার সামনেই সিসিটিভির ফুটেজ চেক করব। আর তাতে তুমি প্রমাণিত আর তাতে যদি প্রমাণিত হয় নীল নির্দোষ, তাহলে কিন্তু তোমাকে এই কলেজ ছেড়ে যেতে হবে, এবং আমি তোমার কী অবস্থা করব সেটা তুমি কল্পনাও করতে পারবে না। ওকে স্যার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনারা যখন কেউই আমার কথা বিশ্বাস করছে না তাহলে চেক করুন সিসিটিভি ক্যামেরার ফুটেজ। তখন প্রিন্সিপাল স্যার সবার সামনেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ অন করে, কিন্তু দুর্ভাগ্যবশত সিসিটিভি ক্যামেরার ফুটেজ এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছিল। কিন্তু কে আর কেন ওই মুহূর্তে সিসি ক্যামেরা বন্ধ করেছিল সেটাই তো ভাববার বিষয়। যাই হোক, তখন নেহা কান্না করতে করতে বলতে থাকে, কি হলো স্যার? এবার নিশ্চয়ই আপনার ভুল ভেঙেছে। আপনার আদরের ছাত্র নীল, সে আমার সঙ্গে এরকমটা করবে তাই জেনে শুনে সিসিটিভি ক্যামেরার লাইন অফ করে রেখেছিল, যাতে তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে। না স্যার, একদমই নয়। আপনি প্লিজ আমার কথা বিশ্বাস করুন, আমি এরকম কিছুই করিনি। আর এরকম চিন্তাভাবনা আমার কোনো দিনই ছিল না। নীল, তুমি কোনো টেনশন নিও না। আমি জানি তোমাকে, আমি দেখছি বিষয়টা। নেহা, আজকে তুমি তোমার বাবাকে আমার সঙ্গে দেখা করতে বলবে। তুমি এক্ষুনি তোমার বাবাকে ফোন দাও আর 1 ঘন্টার মধ্যে কলেজে আসতে বলো। তোমার বাবার সঙ্গে আমি কথা বলবো। আপনার যদি প্রয়োজন থাকে তাহলে আপনি নিজেই ফোন করে ডেকে নিন। আমার কোনো আগ্রহ নেই এই বিষয়ে আমার ফ্যামিলিকে জানানোর। ওকে, ঠিক আছে, তুমি না পারলেও আমাকে পারতেই হবে। যাই হোক, ছাত্রছাত্রীরা সবাই নিজেদের ক্লাসরুমে চলে যাও আর ক্লাস করো, আর এই বিষয়ে আমাকে দেখতে দাও। এই বলে প্রিন্সিপাল স্যার নিজের কেবিনে চলে যান আর ছাত্রছাত্রীকে তাদের নিজেদের ক্লাসরুমে চলে যেতে বলেন। এদিকে তিনি নিজের কেবিনে এসে সঙ্গে সঙ্গে নেহার আব্বুকে ফোন দেন আর ওনার অফিসে ডেকে নেন। আসসালামু আলাইকুম প্রিন্সিপাল সাহেব, কি ব্যাপার, কি হয়েছে? আপনি এভাবে আমাকে জরুরি খবর দিলেন কেন? দেখুন, আমি আসলে আপনার মেয়ের ব্যাপারে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। আপনার মেয়ে ইদানিং কলেজে যা শুরু করেছে সেগুলো কিন্তু একদম ওই ধৈর্য সীমার বাইরে। তাই আজ আমি বাধ্য হয়ে আপনাকে ডেকে নিতে বাধ্য হলাম। কেন প্রিন্সিপাল সাহেব, আমার মেয়ে আবার কি করলো? আপনি আমাকে একটু খুলে বলেন তো, আমি বিষয়টা শুনি। কি করেননি আপনার মেয়ে সেটাই আপনি আমাকে জিজ্ঞাসা করেন। আপনার মেয়ে আমাদের কলেজের একটা ছেলেকে পছন্দ করে, কিন্তু সেই ছেলেটা তাকে পছন্দ করে না। ইনফ্যাক্ট ছেলেটা অন্য কোনো মেয়েকেও পছন্দ করে না। মেয়েদের থেকে সবসময় নিজেকে দূরে দূরে রাখার চেষ্টা করে। আর তার জন্য আপনার মেয়ে আজ ছেলেটার সঙ্গে খুবই খারাপ কিছু একটা করেছে। আমি ঘটনার বিস্তারিত আপনাকে বলতে চাই না। আপনার যদি বিস্তারিত জানতে ইচ্ছে হয় তাহলে আপনি কলেজের ছাত্রছাত্রী কিংবা আপনার মেয়ের কাছে জিজ্ঞাসা করতে পারেন। যাই হোক, আমি আপনাকে এটাই বলতে ডেকেছি যে আপনি আপনার মেয়েকে সাবধান করুন, কারণ ওই ছেলের ফ্যামিলি জানতে পারলে কিন্তু প্রবলেম হবে। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি বিষয়টা। আর হ্যাঁ, আপনি একজন টিচার হিসেবে আমার মেয়েকে যতটা শাসন করা দরকার করবেন। আপনি কিন্তু কখনোই আমার মেয়েকে কোনো দিক থেকে ছাড় দিবেন না। আপনার মেয়ের শাসন করা এখন আর আমার পক্ষে
হয়ে উঠছে না, তাই আপনাকে এখানে ডেকে নিয়ে আসা। আপনার মেয়েকে যদি আমি সামলাতে পারতাম তাহলে সামলে নিতাম। এখন আপনি আপনার মেয়েকে কিভাবে সামলাবেন সেটা চিন্তা করুন। নেহার আব্বু তখন আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। এদিকে নেহা তখন ভার্সিটি থেকে বের হয়ে সোজা নীলদের বাড়িতে চলে গেল আর নীলের আম্মুর কাছে ইনিয়ে বিনিয়ে সব মিথ্যা কথা বলে দিল। আন্টি, আপনার ছেলে আমার সঙ্গে যেটা করেছে তার জন্য আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আপনার ছেলেকে আমি খুবই শান্তশিষ্ট আর ভদ্র ছেলে বলে মনে করতাম, কিন্তু আপনার ছেলের ভেতরে ভেতরে এইসব নোংরা চিন্তা ভাবনা চলে সেটা আমি কোনোদিনও বুঝতে পারিনি। কি বলছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না আমার ছেলের চরিত্র এরকম। আমি তো সব সময় মনে করতাম আমি আমার ছেলেটাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পেরেছি, কিন্তু এর ভেতরে যে এত নোংরামো সেটা তো আমি ভাবতেও পারিনি। ঠিক আছে, তুমি একটা মেয়ে আর আমিও একটা মেয়ে। আমার চোখের সামনে আমার ছেলে একটা মেয়ের এত বড় সর্বনাশ করবে এটা আমি কোনোদিনই হতে দিব না। তুমি শুধু দেখতে থাকো আমি কি করি। নেহা তখন নীলের আম্মুর এই কথা শুনে আরও ন্যাকাকানা করতে থাকে, ইনিয়ে বিনিয়ে আরও মিথ্যা কথা বলতে থাকে আর নীলের মায়ের কান ভারী করতে থাকে। এভাবে দেখতে দেখতে দুপুর পেরিয়ে বিকেল হয়। নীল কলেজ থেকে আসতে না আসতেই তার আম্মু তাকে ধরে বেদম মারতে থাকলো। নীল কিছুই বুঝতে পারলো না তার মায়ের এরকম আচরণ আক্রমণের কারণ, তাই সে কোনো রকমে নিজের মাকে বলতে থাকে। কি ব্যাপার, কি হয়েছে আম্মু? তুমি এভাবে আমাকে মারছো কেন? কি হয়েছে সেটা আগে আমাকে বলো। আমি কি দোষ করেছি? তুই কি করিসনি সেটা বল আমাকে। অসভ্য ইতর বদমাইশ ছেলে একটা। তোর মতো ছেলেকে আমি নিজের পেটে ধরেছি সেটা ভাবতেই আমার লজ্জা লাগছে। একদম পেয়েছিস নিজের বাপের চরিত্র। আমি তো এতদিন ভেবেছিলাম হয়তো আমি তোকে সুশিক্ষায় শিক্ষিত করতে পেরেছি। আমি তোকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছি, আর তুই কি না কলেজে গিয়ে এসব নষ্টামি করিস। নীল ততক্ষণে বিষয়টা কিছুটা আন্দাজ করতে পারলো, তাই সে তার আম্মুকে বলল। আম্মু প্লিজ, তুমি তোমার মাথাটা ঠান্ডা করো আর আমার কথাগুলো শোনো। নেহা তোমাকে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। কলেজে যা হয়েছে সব কিছু নেহা নিজেই করেছে আর আমাকে মিথ্যে দোষারোপ করেছে। প্লিজ আমাকে তুমি আমার কথা বিশ্বাস করো, আমি কিছুই করিনি। আন্টি, আপনি একটা মেয়ে হয়ে কিভাবে একটা মেয়েকে নিজের ইজ্জত নিজেই কখনো নিলামে তুলবে, নিজের মান সম্মান নিজে কখনো নষ্ট করতে চাইবে, এই কথাটাও কি আপনি বিশ্বাস করবেন? আপনি যদি বিশ্বাস করেন তাহলে তো আপনাকে আমার আর কিছু বলার নেই। একদমই নয়। আমি একটা মেয়ে আর আমি খুব ভালো করে জানি মান ইজ্জত একটা মেয়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তুই আমাকে যা কিছু বলিস না কেন আমি কোনো দিন আর কোনোভাবেই বিশ্বাস করব না নেহা ইচ্ছা করে এটা করেছে। অতঃপর নীল তার আম্মুকে অনেক করে বোঝাতে থাকলো, কিন্তু কোনোভাবেই বুঝিয়ে উঠতে পারলো না যে সে কোনো দোষ করেনি। তার মা তো এটা বিশ্বাস করে নিল নেহার সঙ্গে নীল ইচ্ছে করে এসব কিছু করেছে, কিন্তু মা হয়েও নিজের সন্তানকে বুঝলো না। তাই নীল আর তার মাকে কোনো কিছু না বলে সোজা বাসার ছাদে চলে গেল আর একা একাই সেখানে বসে বসে কান্না করতে থাকলো। প্রায় ঘন্টাখানেক পর নেহা সেখানে এসে উপস্থিত হয়। নীল নেহাকে দেখে একটু রেগে যায় আর বলে। কি হলো? আপনি কেন এখানে এসেছেন? এত কিছু করেও আপনার ইচ্ছে পূরণ হয়নি, এখন আবার এখানে এসেছেন আপনি? প্লিজ আমাদের বাসা থেকে চলে যান। আমি আপনার চেহারাটা দেখতে চাইছি না। আপনাকে আমার একদম অসহ্য লাগে। আমি তো এখানে সারা জীবনের মতো থেকে যেতে চাই, আমি তো চলে যেতে আসিনি। আমি তোমাকে ভালোবাসি, তুমি কেন আমার ভালোবাসা বোঝো না? আমি যে তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। নেহা আপু, আমি আপনার দুটো পায়ে ধরে বলছি, প্লিজ আপনি আমাকে ক্ষমা করুন। আপনি আমার সঙ্গে এরকমটা করবেন না। আপনার জন্য আমার আম্মু আমাকে ভুল বুঝতেছে। কে তোকে ভুল বুঝলো আর কে তোকে সঠিক বুঝলো সেটা জানার কোনো প্রয়োজন আমার নেই। আমি তোকে ভালোবাসি আর তোকে বিয়ে করতে চাই, এইটাই শেষ কথা। তোকে আমার ভালো লাগে। তোকে আমি কতবার বলেছি তুই আমার প্রস্তাবে রাজি হয়ে যা, কিন্তু তুই তো কোনোভাবেই আমার প্রস্তাবে রাজি হচ্ছিস না। তো আমি কি করব বল? এভাবে কথা বলতে থাকে নীল আর নেহা। নীল নেহাকে অনেক করে বুঝাতে থাকে যাতে নেহা তার পিছনেও ছেড়ে দেয় আর তার আম্মুর কাছে সমস্ত সত্য কথা বলে দেয়, কারণ নীল খুব ভালোবাসে জানে। নেহার বলা কথাগুলো তার মা বিশ্বাস করেছে আর তাকে ভুল বুঝেছে,
কিন্তু সে তার মায়ের কাছে খারাপ হয়ে থাকতে চায় না। সে তার মায়ের একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই তার মা তাকে অনেক কষ্ট করে লালন পালন করে পড়াশোনা করাচ্ছে। প্লিজ, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, তুমি আমার আম্মুকে সমস্ত সত্য কথা বলে দাও, যাতে আমার আম্মু আমাকে আর ভুল না বুঝে। বলবো, অবশ্যই বলবো। তবে তুই আমাকে বিয়ে করবি। এরপর তুই যতদিন পর্যন্ত আমাকে বিয়ে না করছিস, আমার ভালোবাসাকে স্বীকৃতি না দিচ্ছিস, ততদিন পর্যন্ত আমি সবার সামনে এটাই বলবো যে তুই আমার সঙ্গে খারাপ কাজ করেছিস। কেন তুমি এমন করছো আমার সঙ্গে? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তো আর তোমার পাকা ধানে মই দেইনি। তাহলে তুমি কেন এমন করছো? দেখো, তুমি খুবই সুন্দরী একটা মেয়ে, তুমি চাইলেই আমার চাইতে খুব ভালো এবং ধনী পরিবারের একটা ছেলেকে বিয়ে করে নিতে পারবে, কিন্তু আমি সেটা করতে পারবো না। আর আমার আম্মুকে তুমি খুব ভালো করেই চেনো। আমার আম্মু এই বিষয়টা শুনে অনেক কষ্ট পেয়েছে। প্লিজ, তুমি আমার আম্মুকে সমস্ত সত্য কথা বলে দাও। কিন্তু নেহা তার কোনো কথাই শুনল না। নেহা সেখান থেকে হাসতে হাসতে নিজের বাসায় চলে গেল আর মনে মনে বলতে লাগলো, যাই হোক, এতদিনে একটা কাজের মতো কাজ করতে পেরেছি। নীলের আম্মুর সঙ্গে আরো অনেক আগে এইসব কথা বলার দরকার ছিল। তাহলে হয়তো আরো আগেই আমি আমার হিরোটাকে নিজের করে পেতাম। আমি নিজেই ভুলটা করলাম। যাই হোক, এখন তো যা করার করে এসেছি, বাকিটা কি হয় পরে দেখা যাবে। এসব কথাই নিজের রুমে বসে বসে চিন্তা করছিল নেহা। তখনই তার আব্বু তাকে ডাক দেয়। কি ব্যাপার নেহা? আমি তোমার নামে এসব কি শুনছি? তুমি কলেজে গিয়ে এইসব কি শুরু করেছো? তুমি কি আমাকে মান ইজ্জত নিয়ে বাঁচতে দেবে না নাকি? আমি আবার কি করলাম? আমি তো এখন কিছুই করিনি যেটা তোমার মান সম্মানে আঘাত ঘটবে। তুমি কি বলতে চাইছো একটু খুলে বলো তো দেখি। তুমি অতটাও ছোট বাচ্চা না যে তোমাকে সব কিছু খুলে বলতে হবে। সব কিছু বোঝার মতো যথেষ্ট বয়স তোমার হয়েছে। বাবা হয়ে তোমার নামে এই কথাগুলো শুনতে আমার কতটা লজ্জা করছিল তুমি জানো? আরে আব্বু, তুমি এরকম হেয়ালি কেন করছো? কি বলবে সরাসরি বলে ফেলো না। সব হেয়ালি মার্কা কথাবার্তা তো আমার ভালো লাগে না। তুমি নীলের সঙ্গে এসব কেন করেছো বলো? তুমি একটা মেয়ে, আর একটা মেয়ে হয়ে একটা ছেলের সঙ্গে এসব কিছু করতে তোমার একটু লজ্জা করেনি? আমি ভাবতেই পারিনি তুমি আমার মেয়ে হয়ে এমন একটা কাজ করতে পারো। ও আচ্ছা, এতক্ষণে বুঝতে পেরেছি বিষয়টা। তুমি নীলের ব্যাপারে কথা বলছো তো? দেখো, এই ব্যাপারে তুমি কথা বলো না। আর বলে কোনো লাভ হবে না, কারণ নীলকে আমি ভালোবাসি। সমস্ত পৃথিবীর বিনিময়ে হলেও আমার তাকেই লাগবে। তাই তাকে পাওয়ার জন্য আমি যা ইচ্ছা তাই করতে পারি। তুমি এতটা নির্লজ্জ কবে থেকে হয়েছো আমি সেটাই বুঝতে পারছি না। নিজের আব্বুর সঙ্গে তুমি এভাবে কথা বলতে তোমার একটুও লজ্জা করছে না? কেমন মেয়ে আমি জন্ম দিয়েছি আমি সেটাই ভাবতে পারছি না। সি সি সি, আমার ঘেন্না লাগছে নিজের প্রতি। তাহলে জন্ম দিয়েছিলে কেন? জন্মের আগেই গলা টিপে মেরে ফেললেই তো পারতে। তাহলে তো আর আমার জন্য তোমার মান ইজ্জত চলে যেত না। দেখো, আমার কাছে আমার ভালোবাসাটাই গুরুত্বপূর্ণ, কারোর মান সম্মান নয়। আমি আমার ভালোবাসাকে কাছে পাওয়ার জন্য সব কিছুই করতে পারি। আল্লাহ গো, এই দিনটাও আমাকে দেখতে হলো নিজের মেয়ের মুখ থেকে এরকম নির্লজ্জ কথাবার্তা শুনতে হচ্ছে। এসব তো আমি বিশ্বাসই করতে পারছি না। আল্লাহ, তুমি আমাকে উঠিয়ে নাও। আমি এসব কিছু আর সহ্য করতে পারবো না। নেহা তখন আর কোনো কথা না বলে চুপচাপ তার আব্বুর রুম থেকে চলে গেল আর নিজের রুমে বসে বসে নিজের ভালোবাসার মানুষটাকে কল্পনা করতে থাকে। এদিকে দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা, আর সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। নেহা তখনও বেলকনিতে বসে নিজের ভালোবাসার মানুষটার কথাই চিন্তা করছে। কি করলে সে তার ভালোবাসার মানুষটাকে নিজের করে পাবে, আর কিভাবে সে তার ভালোবাসার মানুষটাকে নিজের করে নেবে, এইগুলোই। অপরদিকে নীল কিন্তু তার সম্পূর্ণ বিপরীতে চিন্তাভাবনা করছে, কারণ সে নেহাকে কখনো ভালোবাসার চোখে দেখে না। সে প্রেম ভালোবাসার মতো জিনিসগুলোতে নিজেকে ঝরাতে চায় না, কারণ সে প্রেম ভালোবাসা বিশ্বাস করে না। সে কেন প্রেম ভালোবাসি বিশ্বাস করে না সেই ঘটনা না হয় আমরা একটু পরে আসি। তবে তার আগে জেনে নিই নেহা কী করে নীলের প্রেমে এতটা দেওয়ানা হলো। আজ থেকে 6 মাস আগের ঘটনা। নীল তখন সবেমাত্র এসএসসি পাশ করে ইন্টারে ভর্তি হয়েছে। সেদিন ছিল কলেজে তার প্রথম দিন। আম্মু, আমি একা একা কলেজে যেতে পারবো না, তুমি প্লিজ আমাকে আজকে নিয়ে যাও। তুমি তো খুব ভালো করেই জানো তোমাকে ছাড়া আমি কোথাও কখনোই যাইনি। আমাকে আর কত জ্বালাবি? আমাকে কি আর তুই জ্বালানো শেষ করবি না? নাকি তুই তো এখনো বড় হয়েছিস? আমাকে আর কত জ্বালাবি? আমাকে কি আর তুই জ্বালানো শেষ করবি না? নাকি তুই তো এখন বড় হয়েছিস?
এখন একবার একটু একা একা চলতে শেখ। কলেজে ভর্তি হয়েছিস, আমি আজকেই তোকে শেষবারের মতো নিয়ে যাচ্ছি। আজকের পর থেকে কিন্তু কখনোই তোকে কলেজে নিয়ে যাব না। তোকে কিন্তু পরে একা একাই যেতে হবে। ঠিক আছে আম্মু, তুমি যা বলবে তাই হবে। তবে আজকে তো আমার প্রথম দিন, তাই না? অপরিচিত একটা জায়গা, অচেনা একটা পরিবেশ, সেখানে আমি একা একা কী করে যাব বলো? আজ তুমি আমাকে নিয়ে যাও, এরপর আর কখনোই তোমাকে এটা নিয়ে বিরক্ত করব না। নীলের কথায় তার আম্মু রাজি হয়ে সেদিনের মতো তাকে কলেজে নিয়ে যায়। তার আম্মু নিজেও ভাবছিল তার ছেলেটা এখনও অনেক ছোট, আর আজকে কলেজের প্রথম দিন, তাই নিজেই কলেজে দিয়ে আসাটা সবচেয়ে বেটার হবে। তাই সকালবেলা দুজনে নাস্তা করে তারপর কলেজের উদ্দেশ্যে রওনা হয়। নীলের আম্মু তাকে কলেজের প্রিন্সিপাল স্যারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তারপর কলেজ থেকে চলে আসেন কিছু খেতে। আর তখনই নেহার সঙ্গে সেখানেই দেখা হয় তার। নেহা তার বান্ধবীদের নিয়ে টিফিন খাচ্ছিল, আর নীল তখন ক্যান্টিনে প্রবেশ করে। নীল দেখতে একটু হাবাগোবা টাইপের ছিল। এই হাবলাকান্ত, একবার এদিকে আয় তো, তোর সঙ্গে একটু প্রেম করি। এই হাবলাকান্ত, কলেজে নতুন এসেছিস বুঝি? আর একবার এদিকে আয় তো, তোর সঙ্গে একটু প্রেম করি। নীল তখন আশপাশের চারিদিকে তাকিয়ে দেখলো তার আশপাশে কেউ নেই। তখন সে নেহার দিকে তাকিয়ে পড়ল। আসসালামু আলাইকুম আপু, আপনি কি আমাকে কিছু বলছেন? হ্যাঁ, আমি তো তোকেই বলছিলাম। আর তুই ছাড়া তো এখানে অন্য কাউকে আমি দেখতেও পাচ্ছি না। আর তোকে দেখলেই তো হাপলার মতো লাগে। তুই ছাড়া তো কলেজের বাকি সব ছেলেরাই অনেক স্মার্ট। ও আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তো আপু আমাকে কি বলবেন বলেন। প্রেম করবি আমার সঙ্গে? তোকে দেখে না তোর সঙ্গে আমার খুব প্রেম করতে ইচ্ছে করছে। প্লিজ কর না আমার সঙ্গে প্রেম। আরে আপু, এসব আপনি কি বলছেন? আপনি তো আমার বড় বোনের মতো। আমি আপনার সঙ্গে কেন প্রেম করতে যাব? আর আমি যদি প্রেম করি তাহলে আমার আম্মু আমাকে অনেক বকা দিবে আর মাইরও দিবে। আমি আমার আম্মুকে অনেক ভয় পাই। প্লিজ এসব কথা আমাকে বলবেন না। ওরে আমার মাম্মাস বয়, এতই যখন তুই তোর আম্মুকে ভয় পাস তাহলে কলেজে এসেছিস কেন? যেখানে প্রেম করতে পারবি না সেখানে কলেজে আসার কোনো প্রয়োজন আছে? তাহলে তুই তোর আম্মুর আঁচলের নিচে বসে থাকলেই পারতি। কলেজে আসার তো কোনো দরকারই ছিল না। আপু আমার না খুব ক্ষুধা পেয়েছে যে আমি কিছু খেতে এখানে এসেছি। আপনার যদি কথা বলা শেষ হয়ে থাকে তাহলে আমি আসি। ওরে বাবারে, আমার বাবুটার নাকি ক্ষুধা লেগেছে। চল তোকে আমি নিজের হাতে খাইয়ে দেই। তোর মতো মাম্মাস বয়কে খাইয়ে দিতে পারলে আমার খুব ভালো লাগবে। প্লিজ তুই না করিস না, চল আমার সঙ্গে। এই বলে নেহা নীলকে টানতে টানতে পাশের একটা চেয়ারে নিয়ে বসায়। আর কিছু খাবার অর্ডার করে সেগুলো সে নিজের হাতে নীলকে খাইয়ে দিতে চাইছিল, কিন্তু নীল কোনোভাবেই তার হাতে খাবার খাবে না। তাই সে নেহাকে বলে, প্লিজ আপু, আপনি আমার সঙ্গে এরকম করবেন না। আমার আম্মু যদি জানতে পারে এইসবের কথা তাহলে আমাকে অনেক মারবে। প্লিজ আপনি আমাকে যেতে দিন। আমার কাছে টাকা আছে, আমার আম্মু আমাকে টাকা দিয়েছে, আমি কিছু খেয়ে নিতে পারবো। এই, তোকে এখানে বসতে বলেছি না? চুপচাপ এখানে বসে থাক। আমি তো তোকে খাইয়ে দিচ্ছি, চুপচাপ বাচ্চার মতো খেয়ে নে। তা না হলে কিন্তু তোর খবর আছে। তুই আমাকে চিনিস না, আমি কে? আমি নেহা। আমাকে এই কলেজের প্রত্যেকটা ছেলে ভয় পায়। প্লিজ আপু, আপনি আমার সঙ্গে এরকম কেন করছেন? আমি তো আপনার ছোট ভাইয়ের মতো। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আমার মতো খেয়ে এখান থেকে চলে যাব। আর আপনি যদি বলেন আমাকে এখানে খেতে দিবেন না তাহলে আমি এখানে খাবো না, এখান থেকে চলে যাব। আমার খেতে হবে না। এই বলে নীল সেখান থেকে উঠে সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু নেহা সেটা হতে না দিয়ে নীলকে টান দিয়ে একদম তার কোলের উপর বসিয়ে দিল। আর নীলের গালে ঠাস করে একটা কিস দিয়ে বসলো। আরে আপু, এটা আপনি কি করলেন? আপনি আমাকে কিস করলেন কেন? আই লাভ ইউ হিরো। আমি তোকে ভালোবেসে ফেলেছি, তাই তোকে কিস করলাম। ভালোবাসার মানুষকে ভালোবাসা দিয়েছি, এতে এত অবাক হওয়ার কি আছে? আমি আপনার ভালোবাসার মানুষ হলাম কবে থেকে? আপনি তো আমার বড় বোনের মতো। বড় বোনকে বড় বোনের মতোই ভালোবাসা যায়, কিস করার মতো নয়। এই ছেলে, এত কথা বলছিস কেন? তুই জানিস না হয়তো এত কথা বলা আমার পছন্দ নয়। তাই তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমার সামনে যতক্ষণ থাকবে ততক্ষণ চুপচাপ ছোট বাচ্চার মতো আমি যা বলবো তাই শুনবি। আমার মুখের ওপর কোনো কথা বলবি না। আর নেক্সট টাইম যদি কখনো আমার মুখের ওপরে কোনো কথা বলেছিস তাহলে তোকে এমন অবস্থা করব যেটা তুই কল্পনাও করতে পারবি না। নীল নেহার এমন আচরণ দেখে কি করবে বুঝতে পারছিল না, তাই সে একদম কান্না করে দিয়ে নেহাকে বলতে থাকে, প্লিজ আপু, আমাকে এখান থেকে যেতে দিন। আমার আম্মু জানতে পারলে আমাকে অনেক মাইর দিবে। আমি আম্মুর হাতে মাইর খেতে চাই না, আমার খুব ব্যথা লাগে। প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন। ঠিক আছে বেবি, আজকে তুই কলেজে প্রথম এসেছিস তাই তোকে ছেড়ে দিলাম, কিন্তু আজকের পর কখনোই আর তোকে ছেড়ে দেব না।
এটা মনে রাখিস। যাই হোক, বাসায় গিয়ে আমার শাশুড়ি আম্মাকে আমার সালাম দিস আর বলে দিস বাসায় উনি দেখাশোনা করলেই চলবে, আর কলেজে তোরে দেখাশোনা করার জন্য আমি আছি। এসব আপনি কি বলছেন আপু? আমি কলেজে পড়াশোনা করতে এসেছি, আপনি কেন আমার দেখাশোনা করতে যাবেন? আপনিও তো একজন স্টুডেন্ট, আর আপনি এখানে পড়াশোনা করতে এসেছেন, আমাকে কারোর দেখাশোনা করতে হবে না। এই ছেলে, তোকে একবার না বলেছি আমার মুখের ওপর কথা বলবি না? আমার মুখের ওপর কথা বলা আমার একদমই পছন্দ নয়। তুই কি আমার কথা শুনতে পাস না, নাকি শুনেও না শোনার ভান করিস? না না আপু, আমি আপনার কথা শুনতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আর কখনই আপনার মুখের উপর কোনো কথা বলবো না। এবারের মতো দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, আমি তোকে ক্ষমা করে দেব, তবে শুধুমাত্র একটা শর্তে, যদি তুই আমাকে আই লাভ ইউ বলিস। নেহার এমন কথায় নীল আবারও অনেকটা ঘাবড়ে গিয়ে বলে, আরে আপু, এসব আপনি কি বলছেন? আপনি আমার বড় বোনের মতো, আমি আপনাকে আই লাভ ইউ কেন বলবো? আই লাভ ইউ তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা হয় তারা বলে। হ্যাঁ, আমি তোর গার্লফ্রেন্ড আর ভবিষ্যৎ বউ, তাই তুই আমাকে আই লাভ ইউ বলবি। বল আই লাভ ইউ। না আপু, আমি এটা পারবো না, আপনি দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি এখান থেকে চলে যাচ্ছি, যদি প্রয়োজন হয় তাহলে আমি এই কলেজেও পড়াশোনা করতে আসবো না, এখান থেকে চলে যাব। প্লিজ আমাকে ছেড়ে দাও। এই স্যারা, এত কথা বলতেছিস কেন? তোরে আমি কি বলছি? তোরে আমি আই লাভ ইউ বলতে বলছি, তোরে আমি এত কথা বলতে বলি নাই। তাড়াতাড়ি আমার আই লাভ ইউ বল। নেহা এই কথাটা নীলকে ধমক দিয়ে বলে, আর যার কারণে ভয় পেয়ে নীল একদম কান্না করে দেয়। না, কান্না করতে করতে নীল নেহাকে বলতে থাকে, আপু, আমি আপনার দুটি পায়ে ধরি, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আচ্ছা ঠিক আছে জান, আজকের মতো তোকে ছেড়ে দিলাম, কিন্তু নেক্সট টাইম যখন আমার সামনে পড়বি তখন কিন্তু আমাকে আই লাভ ইউ বলতেই হবে। তা না হলে কিন্তু আমি কোনোভাবেই তোরে যেতে দিব না, কথাটা কিন্তু মাথায় রাখবি। নীল তখন সেখান থেকে ছাড় পেয়ে কোনো রকমে দৌড়ে ক্লাসরুমে চলে আসে আর ক্লাসরুমে বসেই কান্না করতে থাকে। এটা দেখে ক্লাসের কিছু স্টুডেন্ট তার দিকে এগিয়ে আসে আর তাকে বলে, কি ব্যাপার নীল, কি হয়েছে? তুমি এখানে এভাবে বসে বসে কান্না করছো কেন? কোনো সমস্যা নাকি? ক্যান্টিনে একটা মেয়ে আমাকে জোর করে আই লাভ ইউ বলাতে চায়, আমি বলেছি এসব বললে আমার আম্মু আমাকে অনেক মাইর দিবে, কিন্তু তারপরে মেয়েটা আমার কোনো কথাই শুনতে চায় না, আমাকে অনেক জোরাজোরি করে। ও বুঝতে পেরেছি, এটা নেহা আপুর কাজ। আরে ভাই, সমস্ত ভার্সিটির ছেলেরা এই মেয়েটার পিছনে ঘুরঘুর করে শুধু একবার আই লাভ ইউ শোনার জন্য। আর এই মেয়েটা নিজেই তোকে আই লাভ ইউ বলতে বলেছে, আর তুই না বলে চলে এসেছিস। তোর তো 7 জন্মের ভাগ্য, সেই নেহা আপুই তোর পেছনে ঘুরঘুর করছে। এসব তোমরা কি বলছো? কলেজ পড়াশোনা করার জায়গা, এখানে আমরা সবাই পড়াশোনা করতে এসেছি, প্রেম করতে নয়। তাছাড়া আমার আম্মু যদি জানতে পারে আমি কলেজে এসে প্রেম করছি তাহলে আমার আম্মু আমাকে মাইর দিবে, তাই এসব করা আমার জন্য নয়। তুই যখন তোর আম্মুকে এতই ভয় পাস, তাহলে তোর আম্মুর আঁচল ধরেই বসে থাকতি। তাহলে কলেজে কেন এসেছিস? তোর তো কলেজে আসা উচিত হয়নি একদম। নীল তখন আর তাদের কথাগুলোর উত্তর না দিয়ে চুপচাপ সেখানেই বসে রইল। তারপর টিফিনের পরে ক্লাসগুলো হয় কলেজের ছুটি দিয়ে দিল। হয়ে কলেজের ছুটি দিয়ে দিল আর নীলও সেই দিনের মতো বাড়িতে চলে গেল। সেদিন বাড়িতে গিয়ে সে ড্রয়িং রুমে বসে বসে কান্না করছিল। তখনই তার আম্মু সেখানে আসে আর জিজ্ঞাসা করে, কি ব্যাপার নীল, কি হয়েছে? তুই এখানে বসে বসে বাচ্চাদের মতো কান্নাকাটি করছিস কেন? আম্মু, আসলে কলেজের একটা মেয়ে আমার সঙ্গে অসভ্যতামি করেছে, ওই মেয়েটা আমাকে অনেক জোরাজোরি করেছে তাকে আই লাভ ইউ বলতে, কিন্তু আমি কোনোভাবেই বলিনি। আমি কেন তাকে আই লাভ ইউ বলতে যাব? আমি তো কলেজে পড়াশোনা করতে গেছি, প্রেম করতে চাইনি। আরে কলেজে এরকম হয়ে থাকে, এগুলো কোনো ব্যাপার না, এগুলো মন থেকে মুছে ফেল। আর এখন পড়তে বস, তোকে প্রচুর পড়াশোনা করতে হবে, বছর শেষে ভালো রেজাল্ট করতে হবে, ক্লাসে ফার্স্ট বয় হতে হবে। একটা কথা সব সময় মাথায় রাখবি, তোর মা তোকে অনেক কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, মায়ের পরিশ্রমের মূল্য তোকে দিতে হবে। হ্যাঁ আম্মু, আমিও তো ওই মেয়েটাকে সেটাই বলেছি, আমার আম্মু আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, আমাকে পড়াশোনা করে ভালো কিছু একটা করতে হবে, আমাকে দিয়ে প্রেম ট্রেম এসব হবে না। কিন্তু ওই মেয়েটা আমার কোনো কথাই শুনতে চাইলো না আর আমাকে জোরাজোরি করলো। এখন তুমি বলো, এখানে কি আমার কোনো দোষ আছে? না বাবা, এখানে তোমার কোনো দোষ নেই।
এখন তুমি কথা না বাড়িয়ে চুপচাপ গিয়ে পড়তে বসো, আর আমি তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো। এখন যদি তুমি আমার কথা না শোনো তাহলে কিন্তু এখন তোমাকে মাইর খেতে হবে। নীল তখন আর কোনো কথা না বলে চুপচাপ নিজের রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে বই নিয়ে পড়তে বসলো। এটাই তার নিত্যদিনকার রুটিন। আর 5টা সাধারণ ছেলের মতো কলেজ থেকে এসে বইপত্র রেখে ঘুমাতে যায় না বা খেলাধুলা করতেও যায় না। তার একটাই কাজ, সেটা হলো সারাদিন তাকে পড়াশোনা করতে হবে। তাই সে আর অন্য কোনো দিকে মন না দিয়ে সারাক্ষণ নিজেকে পড়াশোনার মধ্যে ব্যস্ত রাখে। এদিকে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নীল কলেজে যাবার জন্য তৈরি হয়ে গেল। তখনই তার আম্মু তাকে বলতে লাগলো, সুমন, কলেজে যাচ্ছিস ভালো কথা, ঠিকমতো পড়াশোনা করবি, কোনো মেয়ের দিকে একদম ফিরেও তাকাবি না। আর কোনো মেয়ে যদি নিজে থেকে তোকে প্রপোজাল দিতে আসে তাহলে ওই মেয়েটাকে সরাসরি আমার কথা বলে দিবি। বলবি যে আমি তোকে বলেছি এখন প্রেম করার সময় নয়, এখন পড়াশোনা করার সময়। আর যখন প্রেম করার সময় হবে তখন আমি নিজেই তোকে একটা মেয়ে পছন্দ করে দিব। ঠিক আছে আম্মু, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। তুমি কোনো চিন্তা করো না, আমি কখনোই তোমার কথার বরখেলাপ করব না। আমি তোমার একমাত্র বাধ্য ছেলে। আচ্ছা ঠিক আছে, কথাগুলো যেন সবসময় মাথায় থাকে। নীল তখন আর কোনো কথা না বলে চুপচাপ বাসা থেকে বের হয়ে কলেজের উদ্দেশ্যে চলে গেল। আর এদিকে কলেজে আসতে না আসতেই নেহার অত্যাচার শুরু হয়ে গেল। নীল কলেজের গেট দিয়ে ভিতরে প্রবেশ করছিল, আর নেহা তখন ক্যাম্পাসে তার বান্ধবীদের নিয়ে আড্ডা দিচ্ছিল। নীলকে দেখতে পেয়ে দৌড়ে নীলের সামনে দাঁড়ায়, আর তখনই নীলের ঠোঁটে একটা কিস করে বলতে থাকে, ও মাই ডিয়ার, তুমি চলে এসেছো। আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, কিন্তু তোমার আসতে এত দেরি হলো কেন? এসব কথার আমি আপনাকে কৈফিয়ত দিতে যাব না। এখন আপনি আমাকে এটা বলুন যে সবার ক্যাম্পাসের মাঝখানে আপনি আমাকে কিস করেছেন কেন? আমার মন চেয়েছে তাই আমি তোকে কিস করেছি। আর ভালোবাসার মানুষকে ভালোবাসা দিতে গেলে আবার কারোর অনুমতি লাগে নাকি? আমার মন চেয়েছে তাই দিয়েছি। আপু, আমি আপনার 2টা পায়ে ধরে বলছি, আপনি দয়া করে আমার সঙ্গে এরকম করবেন না। আমার মা যদি এখন এই মুহূর্তে এখানে থাকতো তাহলে যে কি হতো সেটা আল্লাহই ভালো জানে। তাই আমি আপনাকে শেষবারের মতো রিকোয়েস্ট করে বলছি, আপনি আমার পিছু নেয়া ছেড়ে দিন আর আমার সঙ্গে এরকম করবেন না প্লিজ। ওই হাদারাম, তুই কি হিজড়া নাকি যে তোর মা সারা জীবন তোরে আঁচলের মধ্যে বেঁধে রাখবে? তুই তো একটা সম্পূর্ণ পুরুষ, প্রেম করার মতো অনুভূতিগুলো তোর মধ্যে রয়েছে। তাহলে তুই এই সব থেকে নিজেকে বঞ্চিত করছিস কেন? আমি একটা মেয়ে হয়ে তোরে ভালোবাসার কথা বলছি, আর তুই একটা ছেলে হয়ে আমারে অ্যাভয়েড করতেছিস। তোর লজ্জা করে না? নীল তখন নেহাকে কি বলবে সেটাই ভেবে পাচ্ছিল না। সে তখন একরকম কান্নাই করে দেয় আর নেহার পায়ে ধরে বলতে থাকে, আপনি আমার মায়ের পেটের বড় বোন, আমি আপনার 2টো পায়ে ধরে বলছি, দয়া করে আপনি আমার সঙ্গে এরকম করবেন না। দয়া করে আপনি আমাকে ছেড়ে দিন। আমার আম্মু এইসব দেখতে পারে না। আমার আম্মু প্রেম ভালোবাসা বিশ্বাস করে না। প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন। ওরে আমার বাবুটা, সব সময় শুধু আম্মু আম্মু করিস কেন? জীবনে কি আম্মু ছাড়া আর কিছু নেই? তুই তো একটা ছেলে, তোকে তো বিয়ে শাদী আজ না হোক কাল করতেই হবে। শুধু এইভাবে মায়ের আঁচল ধরে বসে থাকলে চলবে? এবার অন্তত মায়ের আঁচল ধরা ছেড়ে দে আর বউয়ের চিন্তা কর। এই বলে নেহা সেখান থেকে চলে যায়, কারণ তার ক্লাসের সময় হয়ে গেছিল। আর নেহা চলে যাওয়াতে নীল যেন হাঁপ ছেড়ে বাঁচল আর দৌড়ে নিজের ক্লাসরুমে চলে গেল। এদিকে সেদিন কলেজে যখন ছুটি হলো, নেহা তখন কলেজের বাইরে একটা লেডি বাইক নিয়ে অপেক্ষা করছিল নীলের জন্য। জেনে নীল কলেজের গেট দিয়ে বাইরে বের হতে যাবে, তখনই নেহা শীষ দিয়ে তাকে কাছে ডাকে, এই হিরো, এইদিকে আসো, তোমাকে নিয়ে আজ একটু লং ড্রাইভে যাব। সারাটা বিকেল তোমার সঙ্গে ঘুরোঘুরি করব, আর রাতে ডিনার করে তারপর তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব। নীল যেন তার কথাগুলো শুনতে পেয়েও না শোনার ভান করে দাঁড়িয়ে আছে আর রিক্সার জন্য অপেক্ষা করছে। এটা দেখে নেহা তো একদম রাগে ঘরঘর করতে থাকলো আর বাইক থেকে নেমে নীলের কাছে গিয়ে দাঁড়ালো। এই ছেলে, কি ব্যাপার, কি সমস্যা তোর? আমি সেই কখন থেকে তোরে ডাকতেছি, কিন্তু তুই আমার ডাকের কোনো পাত্তা না দিয়ে চুপচাপ এইখানেই দাঁড়িয়ে আছিস। তোর এত বড় সাহস কে দিয়েছে আমারে, বল? আপু, আমি বাসায় যাব, প্লিজ আপনি আমার সঙ্গে এরকম করবেন না। বাসায় আমার আম্মু আমার জন্য অপেক্ষা করতেছে।
বাসায় যেতে দেরি হলে আম্মু আমাকে মাইট দিবে। এই সবসময় শুধু আম্মু আম্মু করতে থাকিস কেন? তোর জীবনে কি আম্মু ছাড়া আর কিছু নেই নাকি? বল, আমি তো আছি তোর সামনে দাঁড়িয়ে, তোর হবু বউ। এবার আম্মু আম্মু করা ছেড়ে দে। এবার শুধু আমাকে নিয়ে চিন্তা করবি সব সময়, আর সব কাজে বলবি আমার একটা বউ আছে। দেখুন আপু, আমি আপনাকে আগেও বলেছি আর এখনও বলছি, আমি আপনাকে নিজের মায়ের পেটের বোনের মতো মনে করি। আপনি দয়া করে আমার সঙ্গে এরকম করবেন না প্লিজ। আপনার কোথাও ঘুরতে যাওয়ার থাকলে আপনি আপনার বন্ধুদের নিয়ে চলে যান, আমাকে ছেড়ে দিন। আমাকে সময় মতো বাসায় যেতে হবে। আমি বাসায় যাওয়ার পর প্রতিদিন আমার মা দুপুরের খাবার খান, তাই তাকে আমি অপেক্ষা করাতে পারবো না কোনোভাবেই। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, কিন্তু আজকের পর থেকে তোর আম্মুকে আর সেটা করতে হবে না, কারণ আজকের পর থেকে প্রতিদিন তুই আমার সঙ্গে দুপুরে খাবার খাবি বাইরের কোনো রেস্টুরেন্ট থেকে। সারাটা বিকেল আমার সঙ্গে ঘুরোঘুরি করবি আর সন্ধ্যার পর বাসায় যাবি। এটা তোর প্রতিদিনকার রুটিন হবে। আপু প্লিজ, আপনি আমার সঙ্গে এরকমটা করবেন না। আমি তো আপনাকে বলছি, আমি যদি সময় মতো বাসায় না যাই তাহলে আমার আম্মু আমাকে মাইর দিবে। এই কথাটা বলা শেষ করার আগেই সেখানে একটা রিক্সা চলে আসে। আর নীল তখনই লাফ দিয়ে রিক্সায় উঠে বসে আর রিক্সার চালককে রিক্সা চালাতে বলে। রিক্সা চালক যে না রিক্সা চালাতে যাবে তখনই রিক্সা চালককে নেহা বলে, এই রিক্সাওয়ালা, তোর তো সাহস কম নাই? তুই আমার সামনে থেকে আমার শিকার ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছিস। তোর এত বড় সাহস কে দিয়েছে? তুই এত বড় সাহস কোথায় পেয়েছিস? আমি কি করব ম্যাডাম? আপনি নিজেই আমারে বললেন আজকে সারাদিন একটাও টাকা কামাতে পারি নাই, আর এখন যেহেতু এই ছেলেটা আমার রিক্সায় যেতে বলল, তখন আমি ওরে আমার রিক্সায় তুললাম। এখানে আমার কি দোষ? আমাদের তো নিজের পেট চালাতে হবে, তাই না? এই নে, এখানে 2000 টাকা আছে। এটা দিয়ে তোর আর তোর ফ্যামিলির 4 দিনের খরচ চলে যাবে। এখন তুই আমার পাখিটাকে তোর রিক্সা থেকে নামিয়ে দে। আপনার অনেক ধন্যবাদ আপা। যেখানে সারাদিন কাজ করে আমি 20 টাকা কামাতে পারলাম না, আর সেখানে আপনি আমারে পুরো 2000 টাকা দিলেন। আল্লাহ আপনার মঙ্গল করুক আর আপনার ভালোবাসা সফল হোক। এই ছেলে, আপনি আমার রিক্সা থেকে নামেন। আপা আপনারে যেখানে নিয়ে যেতে চাই আপনি আপার সঙ্গে যান। আরে মামা, এটা আপনি কি করলেন? আমি আপনার কাজটা আমার আর একটা কথা সবসময় মনে রাখবেন, কাস্টমার লোক কি আপনি আমাকে আমার বাসায় দিয়ে আসেন না প্লিজ। আমি আপনারে কি বলছি, আপনি কি কানে শুনতে পান নাই নাকি? আপনি কি নিজে নিজে আবার রিক্সা থেকে নামবেন, নাকি আপনারা জোর করে রিক্সা থেকে নামাবো? কোনটা আপনার জন্য ভালো হবে বলেন, আমি সেটাই করব। মামা, আপনারা কিছু করতে হয়তো না, আমার যা করার আমিই করতেছি। আপনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকেন। এই কথা বলে নেহা তখনই নীলের হাত ধরে টান দিয়ে রিক্সা থেকে নামায় মাঝ রাস্তায়। নীলের ঠোঁটে ঠাস করে একটা চুমু বসিয়ে দেয়। আরে আপু, আপনি এটা কি করলেন? আপনার তো দেখছি লজ্জা শরমের বাড়াইটুকু পর্যন্ত নেই। আপনি রাস্তার মাঝখানে আমাকে কিস করলেন কেন? আর কেনই বা আপনি আমার সঙ্গে এরকমটা করছেন? আপনার সঙ্গে আমার কোন জন্মের শত্রুতা ছিল আমি তো সেটাই বুঝতে পারছি না। হবে তোরে ভালোবাসি, এটাই সমস্যা। আর কোনো সমস্যা নেই। এখন কথা না বাড়িয়ে আমার বাইকে ওঠ। সারাটা বিকেল আমার সঙ্গে ঘুরোঘুরি করবি, আর তারপর রাতের খাবার খেয়ে তোকে আমি তোর বাসায় পৌঁছে দেব। নীল তখন আর কোনো উপায় না পেয়ে নেহার সঙ্গে ঘুরতে যেতে রাজি হয়। সেদিন যখন সন্ধ্যার পর নীল বাসায় ফিরল তখন তার আম্মু রাগে একদম ফায়ার হয়েছিল। এই কুত্তার, তোর এত বড় সাহস! তুই সারাটা বিকেল কোথায় ছিলি? এখন রাত করে বাসায় ফিরছিস কেন? নীল তখন তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার আম্মুকে খুলে বলে, কিন্তু তার আম্মু উল্টো তাকে মারধর করে আর বলে, তোরে আমি কয়বার কইছি এই সব প্রেম টেম থেকে নিজেকে দূরে রাখবি, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। একদম নিজের বাপের চরিত্রটাকে বাঁচিয়ে রাখতে চাস কেন? যে আমি তোকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম সেটাই জানি না কেন। আমি নিজের কপালে নিজেই কোড়াল মারলাম। সুখ আমার কপালে নেই, তাই আমি সুখ পাবো কি করে? আম্মু প্লিজ, তুমি আমারে বিশ্বাস করো, এখানে আমার কোনো দোষ নাই। আমি যেতে চাই নাই, মেয়েটা আমারে জোর করে নিয়ে গেছে। প্লিজ তুমি আমার কথা বিশ্বাস করো। আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই আমার সঙ্গে কোনো কথা বলবি না। আমি এখন আর তোর চেহারাটাও দেখতে চাই না। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। নীল তখন তার আম্মুর কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে গেল, কারণ সে ভালোভাবেই বুঝতে পেরেছে তার মা খুবই রেগে গেছে।
এখন সে যদি তার মাকে কিছু বলে তাহলে তার পরিণাম খুব খারাপ হবে, ভালো কিছু হবে না। তাই এই মুহূর্তে কোনো কথা না বলে থাকাটাই শ্রেয়। সে নিজের রুমে গিয়ে বসে বসে পড়াশোনা করতে থাকে। এভাবে দেখতে দেখতে রাত প্রায় 12টার মতো বেজে গেল। তখন পড়াশোনা শেষ করে টেবিল থেকে উঠে তার আম্মুর রুমে চলে গেল, কারণ সে খুব ভালো করে জানে তার আম্মু এখনও না খেয়ে বসে আছে। আম্মু প্লিজ তুমি আর রাগ করে থেকো না, প্লিজ রান্না করে চলো, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ক্ষুধা পেয়েছে তোর? তুই আমাকে বলছিস কেন? রান্নাঘরে খাবার রাখা আছে, তোর ইচ্ছে থাকলে ওখান থেকে খেতে পারিস। আমার সঙ্গে তুই কোনো কথা বলবি না। আম্মু তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো কেন? এখানে আমার কি দোষ? আমি তো তোমাকে বললাম ওই মেয়েটা জোর করে আমাকে ওখান থেকে নিয়ে গিয়েছিল, তাও তুমি আমার সঙ্গে এইভাবে রাগারাগি কেন করছো বলো? তুমি ছাড়া এই পৃথিবীতে কে আছে আমার? আমি কি কখনো তোমার কথা অমান্য করেছি? কে বলেছে এই পৃথিবীতে তোর আমি ছাড়া কেউ নেই? ওই মেয়েটা তো আছে তোকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য, খেতে যাওয়ার জন্য। ওই মেয়েটা থাকলে তোর আর কি চাই? তুই তো ওই মেয়েটার সঙ্গে দিব্যি খেয়ে চলে আসছিস। আমার কথা একবারও তুই চিন্তা করেছিস? তুই তো জানিস তোর আম্মু খাবার না খেয়ে তোর জন্য অপেক্ষা করবে, কখন তুই বাসায় আসবি আর তোকে সঙ্গে নিয়ে খাবার খাবে। তারপরও তুই এটা করতে পারলি? বল আমাকে। কষ্ট না দিলে কি তোর ভালো লাগে না? আম্মু তুমি কি কখনো এমন দেখেছো যে আমি তোমাকে রেখে কোথাও থেকে খেয়ে চলে এসেছি? কখনো তো এমনটা হয়নি। আজকে যেটা হয়েছে সেটা নির্ধারিত একটা অ্যাক্সিডেন্টের, বেশি কিছুই না। প্লিজ তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। কেউ আমাকে জোরাজোরি করলেও আর কখন আমি কারোর সঙ্গে কোথাও যাব না, এই যে আমি তোমাকে শুয়ে প্রমিস করলাম। তখন নীলার আম্মু আর কোনো কথা বলল না, চুপচাপ নিজের ছেলেকে নিয়ে খাবার খেতে চলে গেলেন। তারপর দুজনে একসঙ্গে খাবার খেয়ে নিজেদের রুমে চলে গেলেন ঘুমানোর জন্য। ভালোবাসা একদমই বিশ্বাস করে না, তার পিছনে কিছু নির্দিষ্ট কারণ আছে। চলুন আজ থেকে 18 বছর আগের কাহিনীটা আপনাদের সঙ্গে শেয়ার করে আসি। নীলের আব্বু আম্মু ভালোবেসে বিয়ে হয়েছিল, কিন্তু নীলের দাদু তা কখনোই মেনে নেননি। তিনি নীলের আব্বুকে সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু নীলের আব্বু আম্মুর সেই কলেজ লাইফ থেকে প্রেম ভালোবাসা ছিল। তারা দুজন একে অপরকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে একদমই মানসিকভাবে প্রস্তুত ছিল না। তাই নীলের আম্মুকে কাজী অফিসে বিয়ে করে, তারপর বাড়িতে নিয়ে আসে। দেখো আম্মু, আমি ওরে খুব ভালোবাসি, তাই ওরে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছি। তোমরা প্লিজ ওরে মেনে নাও। অসম্ভব, কখনোই না, প্রশ্নই ওঠে না। গরিব কাঙ্গালের একটা মেয়েকে আমি কোনোদিনই মেনে নিতে পারবো না। তোর যদি এই মেয়েটার সঙ্গে সংসার করে এত ইচ্ছা থাকে তাহলে তুই আমাদের বাড়ি ছেড়ে চলে যা, অন্যত্র গিয়ে এই মেয়েটার সঙ্গে সংসার কর। কিন্তু কোনোভাবে এই বাড়িতে থেকে তোর এই মেয়েটার সঙ্গে সংসার করা হবে না। তুমি এরকম কেন বলছো? আমরা দুজন দুজনকে ভালোবাসি। তাছাড়া শুধু এতটুকুই নয়, আমরা দুজন দুজনকে ভালোবাসি আর বিশ্বাস করি বলে আমরা রুম ডেট পর্যন্ত করেছি। এখন একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করার স্বপ্ন দেখিয়েছি, মেয়েটার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছি। এখন ওই মেয়েটাকে অস্বীকার করা আমার পক্ষে সম্ভব নয়। আর তার ভালোবাসার স্বীকৃতি দিতে যদি আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়, আমি তাই করব। না, আপনাকে ওরকমটা করতে হবে না। আমি চাই না আমার কারণে আপনি আপনার বাবা মায়ের মনে কষ্ট দেন। আপনি আপনার বাবা মাকে নিয়ে থাকেন। আমি এখান থেকে চলে যাচ্ছি। জীবনে আর কোনো দিন আপনার সামনে এসে দাঁড়াবো না। ভালোবাসার দাবি নিয়ে তো নয়ই, কোনো দিনই নয়। এই মেয়েটা একদম ঠিক কথাই বলেছে। এই মেয়েটা তোকে ছেড়ে চলে যাক। আমি আমার পছন্দ করা মেয়েটার সঙ্গে তোকে বিয়ে দেব, যার সঙ্গে তুই খুব ভালো থাকবি। আমি সেই ভালো থাকা চাই না, যেই ভালো থাকায় আমার ভালোবাসা আমার সঙ্গে থাকবে না। প্লিজ আম্মু, তুমি আমার সঙ্গে এরকমটা করো না। ওরে আমার কাছে থাকতে দাও, আমরা দুজনে খুব ভালো থাকবো। আমার টাকা পয়সা অর্থ সম্পদ এত কিছু চাই না। আমার বাবার যা আছে আলহামদুলিল্লাহ, এগুলো দিয়ে আমার বাকিটা জীবন কেটে যাবে। সবসময় এত কি বেশি বুঝতে পারছিস না? তোর মা আমি কখনোই তোর খারাপ চাইবো না। আমি চাই না এই গরিব অসহায় মেয়েটার জন্য তুই নিজের ভবিষ্যৎ নষ্ট করিস। তুই খুব ভালো করে জানিস আমি একটা মেয়েকে পছন্দ করে রেখেছি,
যার সঙ্গে বিয়ে হলে তোর উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত। তুমি এটা নিয়ে আর কথা বাড়িও না। তোমার আম্মু যা বলেছে একদম ঠিক কথাই বলেছে। আমি তো গরিব অসহায় একটা মেয়ে। আমাকে বিয়ে করলে তুমি কিছুই পাবে না। তার চাইতে বরং এটাই ভালো হবে যে তুমি তোমার আম্মুর পছন্দ করা মেয়েটাকে বিয়ে করে নাও। তাহলে আর কিছু না পেলেও বিশাল সম্পত্তি পাবে, যেটা দিয়ে তোমার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। আমি অনেক দূরে চলে যাচ্ছি। আমার আর আমার সন্তানের ছোঁয়া কোনো দিনও তোমার পড়াতে হবে না। ওগো, তুমি দয়া করে আমার সঙ্গে এরকমটা করো না। তোমার পেটে আমার সন্তান। আমি চাই না আমার সন্তান পরিচয়হীনভাবে বেঁচে থাকুক। আমি আমার সন্তানকে স্বীকৃতি দিতে চাই। ভুল করে যদি থাকি তাহলে সেটা আমি করেছি, তার মাসুল কেন আমার সন্তান দেবে? তুমি দয়া করে আমাকে ছেড়ে চলে যেও না। আম্মু, আমি আপনার দুটো পায়ে ধরছি, আপনি আমার সঙ্গে এরকমটা করবেন না। আমার সন্তানকে পিতৃ পরিচয়হীন করবেন না। এটা কোনো সন্তানের জন্যই মেনে নেওয়া সুখের নয়। আমি অত কিছু জানি না আর জানতেও চাই না। আমি কোনোভাবেই এই মেয়েটার সঙ্গে তোকে সংসার করতে দেব না। আমি শুধু এটুকুই জানি, এই মেয়ে তুমি না। এখনই বললে তুমি আর এখানে থাকবে না, আমার ছেলেকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যাবে। তাহলে এখনও এখানে দাঁড়িয়ে আছো কেন? এখনই এখান থেকে চলে যাও। আর যদি তুমি আমার ছেলেকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে সারা জীবনে কখনোই আমার ছেলের সামনে এসে দাঁড়াবে না। এটাই তোমার ভালোবাসার পরীক্ষা। যাও এখান থেকে। তখন নীলের আম্মু সেখানে আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে বের হয়ে চলে আসেন। তারপর নীলের আব্বু নীলের আম্মুর সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করে, কিন্তু তিনি কোনোভাবেই তাদেরকে আর খুঁজে পাননি। নিজের আম্মু সেদিন ওখান থেকে বের হয়ে সোজা হোস্টেলে ফিরে আসে আর সেখান থেকে নিজের নতুন জীবন শুরু করে। হোস্টেলে ফিরে আসার পরের দিন সকালবেলা তিনি হোস্টেল থেকে নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বের হয়ে পড়েন অজানা এক গন্তব্যের উদ্দেশ্যে। এরপরে নীলের আব্বু নীলের আম্মুকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও তিনি আর তাকে খুঁজে পান না। এদিকে নীলের আম্মু ঢাকায় চলে আসে। তখন তিনি 4 মাসের অন্তঃসত্ত্বা ছিল। এরপর তিনি একটা ছোট্ট চাকরি খুঁজে নেন। তারপর চাকরি করার অবস্থাতেই তিনি নীলকে জন্ম দেন। তারপরে শুরু হয় মা ছেলের সংগ্রামী জীবন। অনেক কষ্ট করে নীলকে এই পর্যন্ত লেখাপড়া করিয়েছে। তিনি কোনোদিনই নীলকে কোনো মেয়ে বন্ধুর সঙ্গে খুব একটা মেলামেশা করতে দেন না, খুব একটা কথাবার্তাও বলতে দেন না। সবসময় মেয়ে মানুষের থেকে তিনি দূরে দূরে রাখার চেষ্টা করেন নীলকে। তার কারণ শুধু একটাই, নীলের বাবা যেটা করেছে নীল যেন সেই ভুলটা সেটা করবার সাহস না পায়। কিন্তু কপালে যেটা আছে সেটা তো হবে। তাই চলুন ভিউয়ার্স, আমরা অতীতে না পড়ে থেকে বর্তমানে চলে আসি। আর শুধুমাত্র সেই কারণেই নীলের আম্মু প্রেম ভালোবাসাকে একদমই সহ্য করতে পারে না। তিনি শুনলেন ওনার ছেলেকে একটা মেয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে, তাই তিনি সেটা কোনোভাবে আর মেনে নিতে পারলেন না। নীল তখন তার আম্মুকে অনেক রিকোয়েস্ট করে রান্না করে নিয়ে যেতে পারে এবং 2 ছেলে মেয়ে একসঙ্গে বসে খাবার খেয়ে নেয়। এরপর এভাবেই চলতে থাকে দিনকাল। নেহা নীলকে বিরক্ত করত, এটা তো তার প্রতিদিনকার অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল। সে যদি নীলকে বিরক্ত না করত তাহলে যেন তার পেটের ভাত হজমই হতো না। সেভাবেই হোক, যেভাবেই হোক নীলকে তার বিরক্ত করাই ছিল। সেটা একসময় আস্তে আস্তে এত পরিমাণে বেড়ে গেল যার ফল আপনারা নিজেই চোখে দেখতে পেলেন। তো ভিউয়ার্স, চলুন এখন বর্তমানে কি হচ্ছে সেটা আমরা জেনে নিই। এই ঘটনার পরের দিন থেকে নীলের আম্মু তাকে আর কলেজে আসতে দিত না। নীল তার আম্মুকে অনেকবার বুঝিয়ে বলেছে যেন তিনি নীলের পড়াশোনাটা বন্ধ না করেন, কিন্তু তিনি কারোর কোনো কথাই শুনেন না। প্লিজ আম্মু, তুমি আমার সঙ্গে এরকমটা করো না। আমার পড়াশোনাটা বন্ধ করে দিও না। আমি এই পড়াশোনা ছাড়া কী নিয়ে বাঁচবো বলো? পড়াশোনাটা ছেড়ে দিলে তো আমার ভবিষ্যৎ একদম অন্ধকার হয়ে যাবে। তুমি কি চাও আমার সঙ্গে এরকমটাই হোক? আমি কখনোই চাইনি তোমার সঙ্গে এরকমটা হোক। আমি সব সময় চেয়েছি তোর সঙ্গে ভালো কিছু হোক এবং তুই ভবিষ্যতে ভালো কিছু কর। কিন্তু তুই নিজেই তো তোর কপালে শনি ডেকে এনেছিস। তোকে আমি কতবার বলেছিলাম প্রেম ভালোবাসার মতো জিনিসগুলো থেকে নিজেকে সবসময় দূরে দূরে রাখার চেষ্টা করবি। কখনোই ভালোবাসার মতো জিনিসগুলোতে নিজেকে ইনভলভ করবি না, সেটা তোর জন্য খারাপ হবে।
কিন্তু তুই কি আমার কথা শুনেছিস নাকি আমার কথা নিজের কান দিয়ে ঢুকিয়েছিস? বল আমাকে। আম্মু, আমি কোনোভাবেই বুঝতে পারছি না তুমি এসব বিষয়গুলোর জন্য কেন আমাকে দোষারোপ করছো। আমি কি নিজের ইচ্ছা করে এগুলো করেছি? ওই মেয়েটা জোর করে আমাকে দিয়ে এগুলো করিয়ে নিয়েছি। আমি তো আর ইচ্ছে করে এগুলো করিনি। তারপরও তুমি কেন আমাকে রাগ দেখাচ্ছ? দয়া করে আমার সঙ্গে আর এরকম করো না। অতঃপর নীল আরও অনেক কথা বলে, কিন্তু তার আম্মু কোনোভাবেই রাজি হয় না তাকে কলেজে যেতে দিতে। তাই সে হাল ছেড়ে দিয়ে নিজের রুমে বসে বসে কান্না করতে থাকে। কেন তার সঙ্গে এরকমটা হলো? তার সঙ্গে তো একটু ভালো কিছু হতে পারতো। তার তো পড়াশোনাটা করার অনেক ইচ্ছে ছিল, কিন্তু এই মেয়েটা কেন তার জীবনে এলো? আর কেনই বা তার জীবনটাকে এরকম এলোমেলো করে দিল? অপরদিকে নেহা কলেজে এসে নীলকে কোথাও খুঁজে না পেয়ে একদম পাগলের মতো হয়ে গেল। তার চোখের সামনে যাকে পাচ্ছিল তাকে জিজ্ঞেস করছিল নীলের ব্যাপারে। কারোর কাছে নীলের কোনো আপডেট না পেয়ে সোজা প্রিন্সিপাল স্যারের কেবিনে চলে গেল। স্যার, নীল কোথায়? নীল এখনো কলেজে আসেনি কেন? সেটা আমি কি করে বলবো? আমি কি নীলের গার্ডিয়ান নাকি তার বাড়ির সিকিউরিটি গার্ড? আর না তোমার টাকা দিয়ে কেনার চাকর যে আমি নীলের খবর রেখেছি? আমি এই কলেজের প্রিন্সিপাল, আমাকে প্রশ্ন করার সাহস হয় কি করে তোমার? আই এম সরি স্যার, আপনাকে এভাবে প্রশ্ন করা উচিত হয়নি। কিন্তু স্যার, নীল আজ কলেজে আসেনি। সারা ক্যাম্পাস আমি তাকে খুঁজেছি, কলেজের আনাচে কানাচে সবখানে খুঁজেছি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। নীল কেন কলেজে আসেনি সেটা কি আপনি বলতে পারবেন? নীল কেন কলেজে আসেনি সেটা তো আমার চাইতে তোমার ভালো জানার কথা, কারণ তুমি তো গতকাল নিজেই নীলের আম্মুর কাছে নীলের নামে উল্টাপাল্টা বিচার দিয়ে এসেছো। তারপর এখন আবার কেন আমার কাছে এই ব্যাপারে জিজ্ঞাসা করছো? তার মানে স্যার, আপনি কি মিন করতে চাইছেন? নীলের আম্মু নীলকে বাড়িতে আটকে রেখেছে? সেটা জানানোর আ- সেটা জানানো আমার কর্তব্য নয়। সে একজন স্টুডেন্ট, কলেজে পড়াশোনা করে। তার যদি মন চায় সে কলেজে আসবে, পড়াশোনা করবে, আর মন না চাইলে করবে না। এর বেশি কোনো বিষয়ে জানার কোনো আগ্রহ আমার নেই। তুমি এখন আসতে পারো, আর এই ব্যাপারে তুমি আমাকে কোনো প্রশ্ন কখনোই করবে না। নেহা তখন আর কোনো কথা না বলে চুপচাপ প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে বের হয়ে আসে এবং তার বাইক নিয়ে সোজা কলেজের থেকে নীলের বাড়িতে চলে আসে। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিতে কিছুক্ষণ পর নীলের আম্মু এসে দরজা খুলে দেয় এবং নেহাকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বলেন, কি ব্যাপার নেহা, কি হয়েছে? সকালবেলা তুমি এখানে কেন? আবার কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা তো বাইরে হয়নি, কিন্তু এইখানে হয়তো হতে পারেনি। নীল কোথায়? নীল আজকে কলেজে যায়নি কেন? এটা জেনে তুমি কি করবে? এটা তো তোমার জানার কথা নয়, কারণ নীল তো কলেজে গেলে তোমাকে বিরক্ত করে। আর গতকাল তোমার সঙ্গে যেটা করেছে, এরপর তো তোমার নীলের খবর রাখার কথাই না। তাহলে তুমি কেন নীলের খোঁজ করছো? আন্টি, আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পরে দিচ্ছি। আপনি আগে বলুন নীল কোথায়? নীলকে দেখতে না পেয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি আগে নীলের সঙ্গে দেখা করতে চাই, তারপর আমি আপনাকে সব কিছু খুলে বলছি। আমি তোমাকে নীলের সঙ্গে দেখা করতে দিতে পারবো না। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমাদের বাড়ি ছেড়ে চলে যাও, আর এটাই ভালো হবে যদি তুমি কোনোদিনও আর নীলের সঙ্গে দেখা করতে না আসো। কারণ আমি চাই না নীল তোমার সঙ্গে কোনো সম্পর্ক করুক। আর সবচাইতে বড় কথা হলো, তুমি কোটিপতি বাবার একমাত্র আদরের দুলালি, আর নীল সাধারণ গরিব মায়ের সন্তান। তার মায়ের এত টাকা পয়সা নেই যেটা দিয়ে তোমাকে তাদের বাড়ির বউ করে আনতে পারবে। আর সবচাইতে বড় কথা হলো, তুমি নীলের চাইতে সিনিয়র, আর তার চাইতে বয়সে সিনিয়র একটা মেয়েকে আমি কখনোই তার জন্য চুজ করব না। আন্টি প্লিজ, আপনি নীলার সঙ্গে আমাকে দেখা করতে দিন। নীলের সঙ্গে দেখা করাটা আমার খুবই জরুরি। আমি নীলকে ছাড়া থাকতে পারছি না, তাকে আমি খুবই ভালোবাসি। প্লিজ আপনি আমার সঙ্গে এরকমটা করবেন না। আমাকে একবার নীলের সঙ্গে দেখা করতে দিন। আমি তো বললাম তোমাকে আমি নীলের সঙ্গে কোনোভাবেই দেখা করতে দিব না। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। আমি চাই না তুমি নীলের সঙ্গে কোনো কথা বলো। বুঝতে পেরেছি, এইভাবে কাজ হবে না। নীলকে আমার নিজেকেই খুঁজে নিতে হবে। এই নীল, নীল কোথায় তুমি? আমার ডাকে সাড়া দাও। আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। তোমাকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। প্লিজ নীল, তুমি আমার ডাকে সাড়া দাও। তুমি কত বড় অসভ্য আর নির্লজ্জ একটা মেয়ে, আমি সেটাই বুঝতে পারছি না। আমি আমার ছেলেকে তোমার সঙ্গে দেখা করতে দিতে চাইছি না।
আর তুমি কিনা একটা মেয়ে হয়ে আমার ছেলের সঙ্গে দেখা করতে চাইছো। আমার ছেলের চাইতে বয়সে বড় হয়েও তুমি আমার ছেলেকে নিজের বয়ফ্রেন্ড বলে দাবি করছো। তোমার লজ্জা করছে না? তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তা না হলে কিন্তু তোমার সঙ্গে খারাপ কিছুই হবে। আমার সঙ্গে যা ইচ্ছে তাই হোক, কিন্তু তারপরও আমি এই বাড়ি ছেড়ে কোনোভাবেই বের হয়ে যাব না। এই বাড়িতে আমার ভালোবাসার মানুষ আছে। আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করে তারপরেই এই বাড়ি থেকে বের হব। তাতে আপনি আমাকে যাই বলুন না কেন, আর যত অপমানই করুন না কেন, কোনো অপমানই আমার গায়ে লাগবে না, কারণ ভালোবাসার কাছে আমরা সবাই অন্ধ। এই কথা বলে নেহা সারা বাড়িতে নীলকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু নীলকে কোথাও খুঁজে পায় না। তখন শেষের ঘরটা এসেই থেমে যায়। ওই ঘরের দরজা বাইরে থেকে তালা বন্ধ ছিল। নেহার মনে সন্দেহ জাগে, এই রুমে নীলকে লুকিয়ে রেখেছেন তার আম্মু। তাই সে নীলের আম্মুকে বলে, আন্টি, এই রুমের দরজাটা খুলে দিন। আমি শিওর এই রুমের মধ্যেই আপনি নীলকে লুকিয়ে রেখেছেন। আপনি প্লিজ আমাকে নীলের সঙ্গে দেখা করতে দিন। তুমি আজ কেন আমার ছেলের সঙ্গে দেখা করতে চাইছো? গতকাল তো আমার ছেলের নামে যা ইচ্ছে তাই বলে গেছো। আমার ছেলে খারাপ, আমার ছেলে হ্যান ত্যান। তোকে আজ কেন আমার এই খারাপ ছেলেটাকে খুঁজতে এসছো? কারণ আমি তাকে ভালোবাসি। আমি তাকে অনেকবার আমার ভালোবাসার কথা বোঝাতে চেয়েছি, কিন্তু সে কোনোভাবেই আমার ভালোবাসার কথা বুঝে ওঠেনি। বারবার সে আমায় অ্যাভয়েড করে চলেছে। তাই আমি নিজেই তার সঙ্গে এই সব কিছু করেছি যাতে সে বাধ্য হয় আমাকে ভালোবাসতে আর নিজের জীবন সঙ্গী বানাতে। খুব বড় ভুল করে ফেলেছো তুমি। তোমাকে তো আমি কোনোভাবেই আমার ছেলের সঙ্গে মিশতে দিব না, আর তার জন্য আমাকে যা কিছু করতে হয় আমি তাই করব। এই বলে নীলের আম্মু নেহাকে জোর করে তাদের বাড়ি থেকে বের করে দেয় এবং বাড়ির দরজা বন্ধ করে দেয়। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ কান্নাকাটি আর চিৎকার চেঁচামেচি করে, কিন্তু নীলের আম্মু সেসব নিজের কানে না তুলে নিজের মতো করেই থাকতে শুরু করেন। অনেকক্ষণ কান্নাকাটি আর চিৎকার চেঁচামেচি করে নেহা নিজেদের বাড়িতে চলে যায়। নেহার এমন কান্না ভেজা চোখ দেখে তার আব্বু তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার নেহা, কি হয়েছে তোমার? চোখ দুটো এরকম ভেজা ভেজা কেন? তুমি মনে হয় অনেক কান্না করেছো। কি হয়েছে তোমার? কেন তুমি এভাবে কান্না করেছো? আব্বু, নীলকে আমি ভালোবাসি। নীলকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। সমস্ত পৃথিবীর বিনিময়ে হলেও আমার তাকে লাগবেই। প্লিজ আব্বু, নীলকে আমার করে দাও। আমি বুঝতে পারছি না নেহা, তোমার কি হয়েছে? তুমি কেন তোমার চাইতে বয়সে ছোট একটা ছেলেকে বিয়ে করতে চাইছো? নীল এখনো ছোট বাচ্চা। একজন মেয়ে হিসেবে তোমার বিয়ের বয়স হলেও নীলের কিন্তু এখনো বিয়ে করার মতো বয়স আর মন মানসিকতা কোনোটাই তৈরি হয়ে ওঠেনি। তুমি যদি বিয়ে করতে চাও তাহলে তোমার জন্যই কি দেশে ছেলের অভাব পড়েছে, নাকি নীলের চাইতে অনেক ভালো ছেলের সঙ্গে তোমার বিয়ে দেবো আমরা? আমি বুঝতে পারছি না তোমরা কেন আমার সঙ্গে এরকম করছো। আমি নীলের চাইতে ভালো কাউকে নয়। আমার নীলকেই লাগবে, কারণ আমি নীলকে ভালোবাসি। কি এমন আছে এই ছেলেটার মধ্যে যেটা পৃথিবীর সমস্ত ছেলেদের এনে দিলেও তুমি পাবে না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি আমার একমাত্র মেয়ে, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। আর এটা তো সামান্য একটা ছেলে। ওই ছেলের বাড়ির ঠিকানা দাও, আমি আর তোমার আম্মু আজকেই যাব ওই ছেলের সঙ্গে কথা বলতে। নেহা তখন তার বাবা মাকে নীলদের বাড়ির ঠিকানা দেয়। আর সেদিন বিকেলবেলা নেহার আব্বু আম্মু নীলদের বাড়িতে চলে আসে, কিন্তু দরজা খুলে ভেতরে প্রবেশ করেই তো নেহার আব্বু আম্মু দুজনেই থমকে যায়। কি ব্যাপার ভাবি, আপনি এখানে? এই প্রশ্নটা তো আমার করার ছিল। আপনারা দুজন এখানে কি করছেন? আর আমার বাড়ির ঠিকানাই বা পেলেন কোথায়? আমি তো আপনাদের ছেড়ে অনেক দূরে চলে এসেছিলাম, যেখানে আপনাদের কোনো ছায়া আমার আর আমার ছেলের জীবনের ওপরে পড়বে না। তাহলে আপনারা এখানে এসেছেন কিভাবে? ভাবে আসলে পৃথিবীটা তো গোল। আমরা না চাইলেও আমাদের জীবনে অনেক মানুষের সঙ্গে দেখা হয়েই যায়। আর আমাদের ভাগ্যও হয়তো এটাই লেখা ছিল। কারণ কি জানেন, আপনার ছেলেকে যে মেয়েটা ভালোবাসে নেহা, সে আমাদের একমাত্র আদরের রাজকন্যা। ও তাই নাকি? তাহলে তো বলাই চলে, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। আমি আপনাদের মেয়েকে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে খুব ভালো একটা কাজ করেছি, কারণ আপনাদের বাড়ির মেয়েকে আর যাই হোক কখনো আমি আমার পুত্রবধূ হিসাবে গ্রহণ করব না। প্লিজ ভাবি, এভাবে বলবেন না। দোষ যদি করে থাকে তাহলে সেটা আমার শাশুড়ি করেছে, কিন্তু তার শাস্তি আপনি আমার মেয়েকে দিতে পারেন না। আমার মেয়েটা আপনার ছেলেকে অসম্ভব ভালোবাসে। আমি যদি জানতাম নীল আপনার ছেলে, তাহলে আমি আরও আগেই আপনার সঙ্গে কথা বলতে আসতাম।
কিন্তু দুর্ভাগ্যবশত এসেও কোনো লাভ হতো না, কারণ আমি পৃথিবী উল্টে গেলেও আপনার মতো লোকেদের সঙ্গে কোনো আত্মীয়তা করতে চাই না, যেখানে আমার ছেলে তার পিতৃ পরিচয় পেতে পারেনি। এত কিছু করার পরও তাকে কোনো কিছু ছাড়াই বড় হতে হয়েছে। সেখানে তো আমি কোনোভাবেই আমার ছেলেকে আমি ফিরিয়ে দিতাম না। ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছি, আর কষ্ট পেতে চাই না। আমার ছেলে বড় হবে, পড়াশোনা করবে, তারপর চাকরি বাকরি করবে, আর মা ছেলে মিলে খুব ভালোভাবে চলে যেতে পারবো। আর বিয়ের প্রসঙ্গ যদি আসে, তাহলে আমি বলবো আমি আমার ছেলেকে গরিব ঘরের একটা মেয়েকে বিয়ে করাবো, যাতে আমার ছেলেটা আর কিছু না হলেও শ্বশুর বাড়িতে অন্তত তার প্রাপ্য সম্মানটুকু পায়। প্লিজ ভাবি, আপনি আমার মা আর ভাইয়ের করা ভুলের শাস্তিটা আমার মেয়েকে দেবেন না। আমার মেয়েটা আপনার ছেলেকে খুব ভালোবাসে। তাছাড়া আমরা জানতাম না যে নীল আপনারই ছেলে। কিন্তু ভাবি, বিশ্বাস করেন, আপনার ছেলেকে হারালে আমার মেয়েটা বেঁচে থাকবে না। প্লিজ আমাদেরকে সন্তানহারা করবেন না। একজন মা হয়ে আরেকজন মায়ের কাছে এটা আমার আকুল আবেদন। সেদিন কোথায় ছিল আপনাদের এসব আবেদন? যেদিন আমার সন্তানটাকে পিতৃ পরিচয়হীন করে আপনাদের বাড়ি থেকে বের করে দেয়া হয়েছিল, সেদিন তো কেউ আমার পাশে এসে দাঁড়ালো না। কেউ একটিবারও বলেনি একটা সন্তানের পিতৃ পরিচয় কতটা প্রয়োজন। তাহলে আজ কেন আপনারা আপনাদের সন্তানের জন্য আমার কাছে এসছেন? আজ তো আমি আপনাদের কোনো কথাই শুনবো না। আপনারা আমার বাড়িতে গেস্ট হয়ে এসছেন, ভালো কথা। নাস্তা পানি খান, তারপর সসম্মানে এখান থেকে চলে যান। এই কথা বলে নীলের আম্মু তাদেরকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেলেন। আর নেহার আপু আম্মুকে বাধ্য হয়ে সেখান থেকে চলে আসতে হলো। নেহার আপু তখন নীলদের বাড়ি থেকে বের হয়ে সোজা নীলের আব্বুর সঙ্গে দেখা করতে চলে গেলেন এবং সেখানে গিয়ে নীলের আব্বুকে সমস্ত ঘটনা খুলে বলেন। সব কিছু শুনে নীলের আব্বু বলে, আমি কি করব সেটা তুমি আমাকে বলো। কি করার আছে এখানে আমার? আমি 16টা বছর স্ত্রী সন্তান ছাড়া থেকেছি। আমার কি কষ্ট হয় না? আমার কি একবারও মনে চায়নি আমার সন্তানকে কোলে নিতে? আমার কি মনে চায়নি এক রাত তো আমার স্ত্রীকে পাশে নিয়ে ঘুমাতে? আমার মায়ের রাগ আর তাদের কাছে আমাকে হার মানতে হয়েছে, আমার ভালোবাসাকে বলিদান দিতে হয়েছে। এখন যদি আমার ছেলে তার মায়ের কথা শুনে, তাহলে তো আমি তাকে কিছু বলতে পারবো না, কারণ এটা তো প্রকৃতির নিয়ম। আমি আমার মায়ের কথা মতো চলছি, আর এখন আমার ছেলে তার মায়ের কথা মতো চলবে। প্লিজ ভাইজান, এখন যা করার আপনাকেই করতে হবে। আপনি ছাড়া এখানে আর কিছুই করার মতো কেউ নেই। আপনার ভাগ্নিটা কাউকে ভালোবেসে তিলে তিলে শেষ হয়ে যাবে, এটা কি আপনি নিজের চোখের সামনে হতে দিতে পারবেন? আমি ও আমার ভালোবাসার মানুষগুলোকে হারিয়ে অনেক কষ্ট করেছি, কিন্তু কেউ সেটা বুঝেনি। যাই হোক, আমি যাব নীলা নীরের আম্মুর সঙ্গে দেখা করতে, কিন্তু তারা যদি আমার প্রস্তাব মেনে না নেয়, তাহলে কিন্তু আমার করার কিছুই থাকবে না। প্লিজ ভাইজান, আপনি একবার তাদের সঙ্গে কথা বলেন। আমি আশা করি তারা আপনার কথা শুনবে। তখন নীলের আপু নেহার আম্মুর প্রস্তাব মেনে নেয় এবং নীল আর তার মায়ের সঙ্গে দেখা করার প্রস্তুতি নেয়। তাই তিনি পরের দিন সকাল 10টায় নেহার আব্বুর দেওয়া ঠিকানা অনুযায়ী চলে যান আর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দেন। কিছুক্ষণ পর এসে নীলের আম্মু দরজা খুলে দেয়। দরজা খুলে তিনি নীলের আব্বুকে দেখে খুব একটা অবাক হননি, কারণ তিনি এটা আগে থেকে জানতেন এবং তিনি নীলের আব্বুকে অবাক করে দিয়ে প্রশ্ন করেন, এখন কি আপনিও ওদের হয়ে ওকালতি করতে এসছেন? আমরা কি ভিতরে এসে বসে কথা বলতে পারি না? ভেতরে এসে বসবেন? কোথায়? ভিতরে এসে তো বসার মতো জায়গাটুকুও নেই। আমরা তো খুবই গরিব, যেখানে আমাদের মা ছেলের খেয়ে পড়ে কোনো রকমের দিন যায়। তাই তো আপনাদের ভাগ্নিকে আমরা আমাদের বাড়ির বউ বানাতে চাইনি। আর এখন দেখছি আপনি নিজেই ওকালতি করতে এসছেন। প্লিজ, তোমার যা বলার তুমি তাই বলো। আজ আমি তোমার সব কথা শুনবো, তবে ভিতরে আসতে দাও, তারপর বসে তোমার সঙ্গে কথা বলি। তখনই সেখানে এসে উপস্থিত হয় নীল আর তার আম্মুকে উদ্দেশ্য করে বলে, কী ব্যাপার আম্মু? পুরুষ মানুষের কণ্ঠ শোনা যাচ্ছে। আমাদের বাসায় পুরুষ মানুষ আসলো কোথা থেকে? তুমি কার সঙ্গে কথা বলছো? ওটাই বুঝি আমার ছেলে নীল? হ্যাঁ, মিস্টার মির্জাফর চৌধুরী, আমি আপনার ছেলে নীল।
কিন্তু আপনি এখানে কেন এসেছেন? আমি তো কখনোই আপনাকে আমার বাবার পরিচয় দেইনি, আর ভবিষ্যতে দেব বলেও তো চিন্তা ভাবনা করছি না। তাহলে এখানে কেন এসেছেন আপনি? আমি জানি তোমরা দুজনেই আমার উপর অনেক রেগে আসো, আর তোমাদের রাগ করাটা স্বাভাবিক, কিন্তু প্লিজ তোমরা আমার কথা ঠান্ডা মাথায় শোনো। আমি তোমাদের কিছু বলতে এসেছি। আপনি আমাদেরকে কি বলতে এসেছেন সেটা আমরা মা ছেলে খুব ভালো করেই জানি। আপনি নেহাপুর হয়ে ওখানে ওকালতি করতে এসেছেন, তাই তো? কিন্তু বিশ্বাস করেন, যদিও আমি মনে মনে ভেবেছিলাম নেহা আপুকে আম্মুকে মানিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসবো, কিন্তু যখন থেকে শুনলাম সে আপনার ভাগ্নি, তখন থেকে বিশ্বাস করেন এই বিষয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আমি কোনো দিনও নেহা আপুকে আমাদের বাড়িতে নিয়ে আসবো না। আপনি এখন যেতে পারেন। নিজের ছেলের মুখ থেকে তো শুনে নিয়েছো, এখন আর কেন এখানে বসে আছো? চলে যাও প্লিজ। আমি চাই না আমার ছেলে তোমার সঙ্গে আরও খারাপ কোনো আচরণ করুক। আমি অপরাধ করেছি, তোমরা আমাকে কথা শোনাবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমি এখান থেকে ফিরে যেতে আসিনি। আমার যদি এখান থেকে যেতে হয় তাহলে আমি তোমাদের দুজনকে নিয়ে তারপরে যাব, একা যাব না। তোমরা হয়তো জানো না, তোমরা আমাকে ছেড়ে চলে আসার পর আমি পাগলের মতো তোমাদের খুঁজে পেয়েছি, কিন্তু কোথাও তোমাদের খুঁজে পাইনি। ভাগ্যের ফিরে আজ আমি তোমাদের খুঁজে পেয়েছি। এখন আর আমি তোমাদেরকে ছেড়ে যাব না। কেন যাবেন না শুনেন মিস্টার চৌধুরী, আপনাদের তো টাকা পয়সা অর্থ সম্পদ আভিজাত্য কোনো কিছুরই অভাব নেই। আমাদের তো কোনো কিছুই নেই, আমরা তো আমাদের মতোই আছি। আপনাদেরকে কোনো বিরক্ত করিনি, তাহলে আপনি কেন এখানে এসেছেন? আমরা মা ছেলে ভালো আছি, আমাদের আর কাউকে প্রয়োজন নেই। আপনি এখন এখান থেকে চলে যেতে পারেন, তা না হলে কিন্তু বাধ্য হব আপনাকে আমাদের বাড়ি থেকে বের করে দিতে। আমি জানি আমি কত বড় অপরাধ করেছি, কিন্তু শোনো, কোনো সন্তান যদি 1000টা অপরাধ করে তাহলে কিন্তু বাবা মা ক্ষমা করে দেয়, আর আমি একটা অপরাধ করেছি, সেটাও তুমি আমাকে ক্ষমা করতে পারছো না। জানি এক আকাশ পরিমাণ অভিমান জমে আছে তোমার। কেন তোমার সব কিছু থাকতেও কোনো কিছুই ছিল না? তার জন্য দায়ী ছিলেন আমার মা। জানো, তোমরা চলে যাওয়ার পর আমি পাগলের মতো তোমাদের খুঁজেছি, কিন্তু কোথাও তোমাদের খুঁজে পাইনি। তোমরা চলে যাবার ঠিক 2 বছর পর আমার মা আমাকে ছেড়ে চলে যান। তখন আমি একদম ভেঙে পড়েছিলাম। তারপর তোমার ফুপু মানে আমার বোন, তিনি আমাকে তার কাছে নিয়ে আসে, আমার দেখাশোনা করেন। তারপর থেকে আমি ওদের কাছেই থাকছি। ওসব কাহিনী আমাকে শুনিয়ে কোনো লাভ হবে না। আমি আমার মাকে নিয়ে খুব ভালো আছি। এখন আপনি কেন এসেছেন এখানে? আপনার সম্পদের লোভ দেখাতে আমাকে। আমি কারো সম্পদের ধার ধারি না। আমি আর আমার মা খুব ভালো আছি। আপনি প্লিজ এখান থেকে চলে যান। তুমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব শুনছ? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসতাম, আর এখনও ঠিক ততটাই ভালোবাসি। প্লিজ তুমি আমাদের ছেলেকে একটু বুঝিয়ে বলো, সে যেন আমাকে ভুল না বুঝে। একবার অত্যন্ত বাবা বলে ডেকে আমার এই অতৃপ্ত আত্মাটাকে একটু তৃপ্তি দিতে। এই বলে নীলের আপু কান্নায় ভেঙে পড়ে। তখন নীলের আম্মু নীলকে বলে, নীল, তুমি এত বড় হয়ে গেছো সেটা আমি বুঝতে পারিনি। তুমি তোমার বাবার মুখে মুখে তর্ক করছো। উনি তোমার জন্মদাতা বাবা হন, তুমি ওনার কাছে ক্ষমা চাও। আম্মু, তাহলে এতদিন কোথায় ছিল আমার জন্মদাতা পিতা? যখন তুমি আমাকে নিয়ে এত কষ্ট করে সময় পার করেছ, তখন কোথায় ছিল ওনার ভালোবাসা? কোথায় ছিল ওনাকে যখন দরকার ছিল? তখন কেন তিনি আমাদেরকে নিয়ে তার মায়ের কাছ থেকে চলে আসেননি? কেন আমাকে এতটা বছর পিতৃ স্নেহ থেকে বঞ্চিত করেছেন? নীল, তুমি তোমার মুখটা বন্ধ করবে? তুমি দেখছি এখন আমার মুখে মুখেও তর্ক করা শিখে গিয়েছো। আমি তোমাকে কি বললাম আর তুমি কি করছো? আমি তোমাকে বলেছি তুমি তোমার আব্বুর কাছে ক্ষমা চাইবে, তুমি সেটা না করে তুমি আমার সঙ্গেও তর্ক করছো। তুমি জানো তুমি কত বড় অপরাধ করছো? হ্যাঁ আম্মু, আমি জানি। নিজের জন্মদাতা পিতার সঙ্গে তর্কে আমি যেতে চাইনি কখনোই, কিন্তু সবার সামনে কোনোদিন আমি নিজের বাবার পরিচয় দিতে পারিনি। আমাকে কতটা অসম্মান পেতে হয়েছে সেটা আমার বাবা জানেন না, তাই ওনাকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আমি জানি রে বাবা, আমি সব কিছুই জানি, আর তার জন্যই আমি পাগলের মতো খুঁজে বেরিয়েছিলাম তোমাদের, কিন্তু কোথাও খুঁজে পাইনি। হয়তো আমাদের ভাগ্যে এটাই লেখা ছিল।
যাই হোক বাবা, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর একবার বাবা ডেকে আমার বুকে আসো, আমার বুকটা হা করছে। যাও তোমার আব্বুর কাছে যাও। নীল তখন আর কোনো কথা না বলে সেখান থেকে সোজা বাইরে তার বাবার কাছে চলে যায় আর বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। তার বাবা মা তাকে এভাবে কান্না করতে দেখে নিজেকে সামলাতে না পেরে তাও একসঙ্গে সবাই কান্না করতে থাকে। এভাবেই চলে গেল বেশ কিছুক্ষণ। প্রায় আধা ঘন্টা পর নীলের আব্বু নীলকে বলল, এখন তো তুমি আমাকে পিতা হিসাবে মেনে নিয়েছো, তাই আমি তোমাকে একটা আদেশ করতে চাই। হ্যাঁ আপু বলো, তুমি যা বলবে আমি তাই শুনবো। এতদিন পর তোমাকে পেয়েছি আর তোমাকে হারাতে চাই না। বাকিটা জীবন তিনজন একসঙ্গেই থাকতে চাই। আমি চাই তুমি নেহাকে বিয়ে করো, আর তারপর নেহার সঙ্গে নিয়ে আমরা চারজন একসঙ্গে আমাদের সুখের নিটে প্রবেশ করি আবার। তুমি যখন বলছো আম্মু যদি রাজি থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, আমার একটা শর্ত আছে। কি সত্য বলো, আমি তোমার একটা কেন হাজারটা সত্য মানতেও রাজি আছি। আমি নেহা আপুকে বিয়ে করব, আর সেই সঙ্গে তোমাকে আবার নতুন করে আমার আম্মুকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলতে হবে। তাহলে আমি তোমার কথা মেনে নিব। এই ব্যাপার ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি যা বলবে আমি তাতেই রাজি আছি। তাহলে একসঙ্গে দুটো বিয়ের অ্যারেঞ্জ ম্যারেঞ্জ আমরা শুরু করি। এই বলে সেদিনকার মতো নীলের আব্বু সেখান থেকে চলে যায় আর নেহার আব্বুকে গিয়ে সব কিছু খুলে বলে। সব কিছু শুনে নেহার তো খুশি আর সীমা রইল না। সে মনে মনে নীলকে ফোন করলো। নীল, আমার সব কিছু সত্যি শুনছি তো? নীল, আমি সব কিছু সত্যি শুনছি তো? তুমি সত্যিই আমাকে বিয়ে করবে? আমি স্বপ্ন দেখছি না তো? সব কিছু সত্যি তো? প্লিজ বলো না আমায় কিছু। তুমি কোন স্বপ্ন দেখছো না? তুমি যা শুনেছো একদম সত্যি শুনেছো। আমি তোমায় বিয়ে করছি। এখন তো আর তোমার কোনো আক্ষেপ নেই? আরে না, একদমই না। আমি আমার ভালোবাসার মানুষটাকে নিজের করে পেতে চলেছি। তাহলে আমার আর কেন আক্ষেপ থাকবে? আমার মতো খুশি তো পৃথিবীতে আর কেউ নেই। এই বলে নেহা ফোনটা কেটে দেয় আর এদিকে দেখতে দেখতে এক সপ্তাহ সময় কেটে যায়। দুজনে একসঙ্গে চলাফেরা, ঘোরাঘুরি, আনন্দ করে সময় কাটানোর সব কিছু তাদের মধ্যে হতে থাকে। দেখতে দেখতে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সব কিছুই প্রায় হয়ে এসেছে। এখন শুধু বিয়েটা হওয়ার অপেক্ষা। সেদিন বিকেলবেলা নীল নিজেদের ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। তখনই কলেজের প্রিন্সিপাল সেখানে আসেন আর নীলকে বলেন, কি ব্যাপার নীল, তাহলে অবশেষে নেহাকে বিয়ে করে নিচ্ছ আর আমাদের একবারও দাওয়াতও দিলে না? বিয়ে তো করছি, কিন্তু দাওয়াত দেওয়ার দায়িত্বটা তো আমার উপর নয়, আমার বাবা মা এদের উপর। তারা নিশ্চয়ই আপনাকে দাওয়াত দেবে। হ্যাঁ অবশ্যই, তারা আমাকে দাওয়াত দিয়েছে, কিন্তু তারপরও আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আসলে কি জানো, আমি আগে থেকে জানতাম নেহার সঙ্গে তোমার পারিবারিক সম্পর্ক আছে, কিন্তু তুমি যেহেতু বিষয়টা জানতে না আর তোমার মা চাইতো না তুমি এই বিষয়টা জানো, তাই আমি তোমাকে এতদিন কিছু বলিনি। যাই হোক, এখন যেহেতু তোমার ঝামেলাগুলো সব মিটে যাচ্ছে, এখন তো আর কোনো ঝামেলাই থাকলো না। যাই হোক, তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। খুব ভালো থেকে দুজনে। ও মা, স্যার এইভাবে বলে চলে গেলে হবে নাকি? আপনি আমাদের কলেজের প্রিন্সিপাল, আপনাকে অবশ্যই আমাদের বিয়েতে অ্যাটেন্ড থাকতে হবে, আর তখনই আপনি আমাদেরকে আশীর্বাদ করবেন। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেখব এবং তোমাদের আশীর্বাদ করব। আমার সিনিয়র ছাত্রী আর জুনিয়র ছাত্র বিয়ে করেছে বলে কথা, আমি কি না থেকে পারি? এ বলে প্রিন্সিপাল স্যার সেদিনকার মতো সেখান থেকে চলে যান। আর কয়দিন পরেই এগিয়ে এলো তাদের সেই সুখময় দিন। আজ নেহা আর নীলের বিয়ের কাজ সুসম্পন্ন হয়েছে। দুই পরিবারের উপস্থিতিতে মহা ধুমধামের সঙ্গেই তাদের বিয়ের আয়োজন হয়েছে। শুধু যে বিয়ে হয়েছে বলে ভুল হবে, নীলের আব্বু ও নীলের আম্মুকে আবার বিয়ে করে বউ শাশুড়ি দুজনকে একসঙ্গে ঘরে তুলেছেন। নীল তার বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজন দিয়ে তাদের বাড়িতে দুটো বাসঘরের ব্যবস্থা করেছেন। এটা দেখে তাকে তার কলেজের প্রিন্সিপাল স্যার প্রশ্ন করে, কি ব্যাপার, আমি বিষয়টা বুঝতে পারলাম না। তোমাদের বাড়িতে দুটো বাসর ঘরের ব্যবস্থা কেন করা হয়েছে? স্যার, আমার আব্বু বিয়ে করেছিলেন ঠিকই, কিন্তু এই সুখময় রাতটা তিনি পাননি। তাই এখন যেহেতু সময় এসেছে, আমি ছেলে হয়ে তাদের এটুকু সারপ্রাইজ না হয় দিলাম। তোমার মতো ছেলে প্রতিটা বাবা মায়ের হোক। অনেক শুভকামনা রইল তোমাদের জন্য। খুব ভালো থেকো সবাই মিলে। আর হ্যাঁ, বিয়ে করেছো বলে ভেবো না সব শেষ। তোমার পড়াশোনা কিন্তু এখনো শেষ হয়নি। পড়াশোনাটা কিন্তু করতেই হবে। পড়াশোনা শেষ করে তারপর যা করার করবে। হ্যাঁ স্যার, অবশ্যই। আমার মা এতদিন অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে,
এখন তো আমার সব কিছুই আছে, তাহলে আমি কেন পড়াশোনা ছেড়ে দেব? অবশ্যই আমি আমার পড়াশোনা কন্টিনিউ করব। এই বলে প্রিন্সিপাল স্যার সেখান থেকে চলে গেলেন। আর নীল তার বাসর ঘরে প্রবেশ করলো। সেখানে অনেকক্ষণ আগে থেকে নেহা তার জন্য অপেক্ষা করছিল। নীল বসার ঘরে প্রবেশ করা মাত্রই বিছানা থেকে নেমে সালাম করতে আসলো। তখনই নীল বলতে থাকে, আরে আরে আপু, এটা তুমি কি করছো? আমি তোমার থেকে বয়সে ছোট, আর বয়সের ছোট কাউকে সালাম করতে নেই। একদম চর মেরে তো সব কটা দাঁত ফেলে দিব ছ্যামরা। তুই আমার বিয়ে করা জামাই, আর জামাইরে সালাম করব না তো কাকে সালাম করব? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, আমি যা করছি সেই সব আমাকে করতে দে। এই বলে নেহা নীলকে সালাম করে আর টেবিলে থাকা দুধের গ্লাসটা নীলের দিকে এগিয়ে দেয়। নীল দুধটুকু খেয়ে নেয়। তারপর নেহা তাকে বলতে থাকে, কি রে, এখন কি বাসর করবি না? এখনো আপু আপু বলেই ভ্যা ভ্যা করতে থাকবি? বাসর কিভাবে করে? আমি তো এর আগে কখনো বিয়ে করিনি, আমি তো জানি না। তুমি কি জানো? আমি এর আগেও 10-12টা বিয়ে করেছি, তাই আমি জানি তোকে কিছু করতে হবে না, যা করার আমি নিজেই করে নিচ্ছি। এ বলে নেহা নীলকে ধাক্কা মেরে বিছানার উপর ফেলে দেয় আর সে নীলের বুকের উপর উঠে বসে। তারপর নীলের ঠোঁট দুটোতে ইচ্ছে মতো কিস করতে থাকে। নীল প্রথমে রেসপন্স না করলেও নেহার ভালোবাসার কাছে সে স্থির থাকতে পারছিল না, তাই সে নিজেও রেসপন্স করতে শুরু করে। আর এভাবে শুরু হয় তাদের ভালোবাসার মুহূর্তগুলো। আরে পাঠক বিন্দু, এখনও আপনারা রয়ে গেছেন নীল আর নেহার বাসর ঘরে কি হয় সেটা দেখার জন্য? আরে যাই হোক, সেসব আপনাদের দেখতে হবে না। তাদের বাসরাত তারা করুক, আপনি একটা বিয়ে করে নিন আর বউকে নিয়ে রোমাঞ্চ করুন। ভালোবেসে ভালোবাসার মানুষটাকে কাছে টেনে নিল আর তাকে নিয়ে সুখময় কিছু মুহূর্ত গড়ে তুলল। আমাদের জীবনে অনেক কিছুই আসবে যাবে, কোনো কিছুই থেকে যাবে না, কিন্তু আমরা যদি কোনো একটা মানুষকে ভালোবাসি আর সেই ভালোবাসার মানুষটাকে না পাই, সেই কষ্টটা আমাদের মনে সারা জীবন থেকে যাবে। তাই আমাদের উচিত, আমরা যদি কোনো একটা মানুষকে ভালোবেসে থাকি আর যে কোনো পরিস্থিতিতে ওই মানুষটাকে আমাদের করে নেয়, কারণ ভালোবাসা মানুষটিকে হারিয়ে ফেলে সারা জীবন আফসোস করতে হবে। তাই যাকে ভালোবাসুন তাকে এক্ষুনি নিজের করে নিন। সবার জন্য সবার শুভকামনা রইল, শুভকামনা আগামী দিনগুলোর। ভালো থাকবেন সবাই। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোন একটা ভালোবাসার গল্পে, নতুন আঙ্গিকে।